holding on to you. পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy. প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আমি RGQDI এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 শুরুতেই আমরা আপনাদেরকে কিছু স্টোরি সাথ দিতে চাই। আশা করছি পুরো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কথা না বাড়িয়ে প্রথমেই সুমন এবং লোবানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি, তারপর মূল গল্পে প্রবেশ করব। ডর মানে ভয়। আচ্ছা, সমস্ত কিছু তো মালপত্র ঠিকঠাক মতো উঠে গেছে। আজকে লোবানকে নিয়ে একটু বড় টেনশন, মানে লোবান খুবই সিক আজকে যথেষ্ট। তারপরও লোবান মানে আমাদের সাথে যাচ্ছে, কারণ লোবানও একটা অপরিহার্য অংশ ডরের। কারণ সেখানে লোবান ছাড়া আমরা মানে বধির হয়ে যাব। যেতেও ইচ্ছা করতেছে কিন্তু শরীরটা খুব একটা সাপোর্ট করতেছে না, বাট আমি যাওয়াটারে আশা করতেছি না। লোবানকে আমরা ফুদি দিয়েছি, আমি একটু ফুদি দিয়েছি, ফুদে দেখা যাক কাজ হয় কিনা। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আজকে লোবান এই অসুস্থতার জন্য আমার কাছ থেকে খাওয়ার জন্য কোনো কিছু টাকা খরচ করাতে পারবে না, চাইতে পারতেছে না। এইটা একটা ভালো বিষয়, পজিটিভ তো পাওনা থাকবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, পাওনা রইলো, সুস্থ হও তাড়াতাড়ি। ওকে চলো, তুমি এইখানে তোমার সমস্যা হবে, তুমি পেছনের সিটে যাও। হ্যাঁ পেছনে বসবো আমি, চলো। ওকে। প্রায় মাঝরাতে গাড়িতে করে আমরা পৌঁছাই সাভার এলাকায়। আমাদের আজকের গন্তব্য সেই হন্টেড বাড়িটিতে। ওকে, এই মুহূর্তে আমরা আছি সেই বাড়িটিতে, যেই বাড়িটির উদ্দেশ্য করে আমরা আজকে সাভারে এসেছি। এই মুহূর্তে আমরা সেই বাড়িতেই রয়েছি এবং বিশেষ করে আমাদের একজন টিম মেম্বার লোবান একটু অসুস্থ, সেই শুরু থেকেই বুঝতে পেরেছেন সবাই। তো সেই জন্য একটু কষ্ট হয়ে গেছে লোবানের জন্য বিশেষ করে বিষয়টা। তারপরে আমরা শেষ পর্যন্ত মোটামুটি সেট আপ তৈরি হয়ে গেছে। আমরা এখনই আমাদের মূল জার্নিটা স্টার্ট করতে চাই। একটু বলে রাখি, সাভার এলাকায় রয়েছে, তবে মূল শহরটাতে আমি বলবো না, যে একটু দূরের দিকে আমরা আছি, কিন্তু জায়গাটার নাম আমাদের একদমই বলা যাবে না। যেই জায়গাটাতে আছে এটা একটা দোতলা বাড়ি এবং পুরনো বলতে পারেন, এবং এটা ভেঙে ফেলা হবে আর কি। এর কারণ হচ্ছে এটাতে সমস্যা হচ্ছে, দ্যাটস ওয়াই ভেঙে নতুন করে তৈরি করা হবে। এবং ভেঙে ফেলার আগে আমরা খোঁজটা পেয়েছি যে এই বাড়িতে কিছু ঝামেলা রয়েছে, সেই জন্য আর কি আমরা চলে এসেছি। তো আজকে আমরা থাকবো এবং কিছু কিছু ঘটনা আমরা জানতে পেরেছি এই বাড়িতে ঘটেছে। আমাদের যে অতিথিরা আছে তাদের ঘটনার শেষে আমরা আজকে এই বাড়িটির ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা শুরুতে অতিথিদের কাছে চলে যাই। প্রথমে আপনার পরিচয় দিয়ে আমরা শুরু করছি। শুরুতে একটু আপনার নামটা জেনে নিই, যদিও আমি জানি, আরো একবার আমার পরিচয় দিই। আমি আর যে সুমন আছি এবং আপনার নামটা একটু জানি। আমার নাম সত্যেন্দ্রনাথ। সত্যেন্দ্রনাথ, ওকে। কোথায় থাকেন আপনি? আমি ঢাকাতে উত্তরাতে থাকি। উত্তরাতে থাকি, আচ্ছা। আমি যতটুকু শুনেছি আমাদের টিমের কাছে যে আপনার বেশ কিছু ঘটনাই আছে। হ্যাঁ, প্রথমে কোনটা তাহলে শুনতে পাচ্ছি? প্রথমে ঘটনাটা ঘটেছে 2011 সালে আর কি। আমরা তখন চট্টগ্রামে এমনি বেড়াতে গিয়েছিলাম, আমি আর আমার এক মামা।
আমরা একটা গ্রামের মধ্যে এক লোকের আর কি আশ্রয়ে ছিলাম, 7-8 দিন ছিলাম ওখানে। ওই বাড়িতে আর কি মানে পাশাপাশি একদম লাগোয়া একটা বাড়ি। ওই বাড়িতে আমাদের সমবয়সী একটা ছেলে ছিল, তার নাম ছিল সাধু। সাধুর সাথে খুব অল্প সময়ে আমাদের খুব ভালো সখ্যতা গড়ে ওঠে। তো এই সাধু একদিন আমাকে বলল, চলো আমরা জব্বরে বলি দেখতে যাব। ভাই আপনারা জানেন যে জব্বরে বলি চট্টগ্রামের বিখ্যাত একটা খেলা। হ্যাঁ, তো এই জন্য বললাম যে ঠিক আছে চলো যাব। তো কখন যাবে বললো দুপুর পরে। তো যাই হোক চলে গেলাম। এখানে যেতে 1 ঘন্টার উপরে সময় লাগে। যাই হোক যথারীতি খেলা শেষ হয়েছে, সন্ধ্যা পেরিয়ে গেছে। ওই পাশে একটা বাজার ছিল, ওই বাজারে আমরা আসলাম। ওই সাধুর পরিচিত অনেক লোকজন ছিল, তো তাদের সাথে কথা বলতে বলতে ওখানে বেশ অনেক দেরি হয়ে গেল, রাত 9টা পার হয়ে গেল। তো যাই হোক আমরা ওখান থেকে বের হলাম, কিন্তু গাড়ি পেতে পেতে রাত্রি প্রায় 10টা। আমরা যে বাজারটাতে নামলাম ওটা আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাতে একটা বাজার, ছোট্ট একটা বাজার। তো ওই জায়গায় নামলাম, নেমে সাধু বলছে যে আমরা যদি মোটামুটি গ্রামের মধ্যে যাওয়ার যে একটা বড় রাস্তা আছে, বলছে আমরা যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে আমাদের মিনিমাম 3.5 থেকে 4 কিলোমিটার হাঁটতে হবে। আর একটা বিকল্প রাস্তা আছে, এই রাস্তা মানে মেঠো পথ, তাহলে 1 কিলোর একটু বেশি মানে 1.5 কিলোর মতো হাঁটতে হবে। তো বললাম ঠিক আছে, 4 কিলোর জায়গায় 1.5 কিলো তো অনেক কম রাস্তা। তো আমরা যাচ্ছি, যেতে যেতে আপনার প্রায় মাঝামাঝি রাস্তায় চলে গেছি। রাস্তার পাশে একদম মাঠের মধ্যে আর কি অনেক পুরাতন একটা বট গাছ আছে, আর একটু পূর্ব দিকে একটা তাল গাছ আছে। এই তাল গাছটার মাথা নাই, মাথা ছাড়া তাল গাছ। মাথা ছাড়া তাল গাছ বলতে পাতা বা ডাটা একটা নয়, শুধু তাল গাছটা দাঁড়ায় আছে। বুঝতে পারি, অনেকটা মৃত প্রায়। হ্যাঁ, মৃত প্রায়। তো যাই ওখানকার মানুষের কাছ থেকে শুনেছি যে ওই তাল গাছ ওই অবস্থায় নাকি 30 বছরের উপরে হয়ে গেছে, তাই দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওইখানে গিয়ে সাধু বলছে যে তোমরা একটু এগো, আমি একটু 1 নাম্বার সেরে আসি। তো বললাম ঠিক আছে। তো আমরা হেঁটে হেঁটে বট গাছটা মাত্র পেরিয়ে গেছি, ঠিক তখনই পিছন থেকে শুনি সাধুর একটু চিৎকারের আওয়াজ। তো আমরা ওখান থেকে আবার দ্রুত ফিরে আসছি, দেখি যে সাধু প্রায় দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো সাধুকে ধরলাম, সাধু কি হয়েছে? তো সাধু বলছে কে যেন আমাকে মারছে, কে যেন আমাকে পিছন থেকে ডাক দিছে। আমি যখন দাঁড়ায় পিছনে তাকাইছি তখনই আমাকে মারছে। তো বললাম কেমন মারছে? তো মনে হয় লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে আমাকে পিটছে। তো বললাম আশ্চর্য, এই অল্প সময়ের মধ্যে এমন ঘটনা ঘটে গেল। তো বলতেছে চলো আর আমরা এখানে দেরি করবো না, আমরা তাড়াতাড়ি যাই। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি, ওই আমার ওই মামা পিছনে পিছনে আসতেছে আর আমি সাধুর হাত ধরে সামনে সামনে যাচ্ছি। তো হঠাৎ আমাদের কানের কাছে মনে হয় আপনার 10-12টা ভোমরা, এই ভোমরা একসাথে যেমন ভোঁ ভোঁ করলে যেমন 10-12টা একসাথে করলে যেমন আওয়াজ হয়, মনে হয় আমাদের কানের ভিতরে এরকম 10-12টা করে ভোমরা গেছে, এরকম আওয়াজ করতেছে। এত অস্বস্তিকর। তারপরে যে বাতাসটা বইতে শুরু করলো, কখনো গরম বাতাস মনে হয় আগুন ছিটিয়ে দিচ্ছে, আবার কখনো এমন ঠান্ডা বাতাস যেন বরফ ছিটিয়ে দিচ্ছে। মানে মুহূর্তেই গরম বাতাস, মুহূর্তে হ্যাঁ, আবার মুহূর্তে আবার ঠান্ডা বাতাস। এই পরিস্থিতিতে সবাই কিন্তু অনেক ভয় পেয়ে গেছি। তো মামা বলতেছে যে জোরে হাঁটো। তো যাই হোক আমরা অনেক জোরে জোরেই গেছি। তো বাড়ির কাছাকাছি যেতেই সাধু হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়লো, মানে এমন নেতিয়ে পড়লো যে ও আর দাঁড়ায় থাকতে পারতেছে না। তো আমরা দুজনে ধরলাম, বাড়িতে নিয়ে ঢুকালাম, ওর মাকে ডেকে তুললাম। পরে সাধুকে বলতেছে এই তুই কি খেয়েছিস? ও এরকম করতেছে কেন? ভাবছে যে নেশা, হ্যাঁ হয়তো নেশা টেশা কিছু করছে। তা আমি বললাম যে আন্টি আমরাই তো এগুলো খাই না। তো যাই হোক বললাম যে আন্টি আপনি একটু পানির ব্যবস্থা করেন। আমরা 1 বালতি পানি মাথায় দিয়ে দিলাম। তো অনেকটা আর কি সাধু সুস্থ বোধ করলো। পরে আমাদেরকে বললো ঠিক আছে যাও তোমরা ঘুমাও, কোনো সমস্যা নাই। তো পরে ওর মাকে বললাম, ও কিন্তু এরকম ভয় পাইছে, কেউ বলে ওকে মারছে। তা আশেপাশে তো কেউ ছিল না, শুধু আমরা 3 জন ছাড়া। তো পরে বলতেছে দেখি তোর জামা খুলছো। জামা খুলে তখন মানে সেরকম কোনো দাগ দোষে কিচ্ছু বোঝা যায় নাই। ওর মা বুঝতে পারছে যে এরকম একটা কিছু ঘটছে। জিজ্ঞেস করলো কোথায়? তো বললাম ওই যে এখানে বট গাছ আর তাল গাছ যে আছে, দুটার মাঝামাঝি পর্যায়ে ঘটনাটা। তো পরের দিন যাই হোক বাবা মা ওই যে ওঝা ডেকে নিয়ে আসছে, তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছে, বিভিন্ন ভাবে আর কি চিকিৎসা করছে। 4 দিনের দিন রাত্রে সাধুর প্রচন্ড জ্বর, মানে সাধু জ্বরের মধ্যে আবল তাবল বকতেছে। তো খবরটাকে আমরা দেখতে গেলাম, যেহেতু পাশাপাশি বাইরে একসাথে যে কয়েকদিন ছিলাম একসাথেই চললাম। যাই হোক আমরা দেখে আসলাম রাত্রে। পরের দিন সকালে শুনি সাধু মারা গেছে। ভাই
এমন কষ্ট লাগলো, কি হলো বুঝলাম না কিছুই, হঠাৎ মারা গেল। তো যাই তাকে শেষ গোসল যারা করাইছে তারা বলতেছে যে ওর পিঠে সেরা সেরা দাগ ছিল, মানে কোনো কিছু দিয়ে মনে হয়, হ্যাঁ মানে চাবুক টাবুক দিয়ে বাড়ি দিলে দাগ হয় যেরকম চিড়ে যায়, ওইরকম একাধিক সেরা দাগ। কিন্তু ওই দিন তো রাতের বেলা শার্ট খুলে কিছুই দেখা যায় নাই। ও এর আগে অবশ্য একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে একটা হুজুর আসছিল, এই হুজুরটা আমাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন কি ঘটনা ঘটেছে একটু বলো তো। আমরা ওনার কাছে ডিটেলসটা বললাম, তো বলতেছে যে তোমাদের তো এদিক দিয়ে আসা উচিত হয় নাই। তো তারপরে ওখানে আর কি কিছু কিছু লোকের মুখে গুঞ্জন শোনা গেল যে ওই দুইটা গাছ, বিশেষ করে ওই দুই গাছের যে সীমানা রাস্তাটা, এটা নাকি এতই খারাপ যে কোনো লোক সন্ধ্যার পরে ওদিক দিয়ে যাতায়াত করে না। এই জন্য মনে করেন অনেকে আমাদেরকে বকলো। তা আমরা বললাম যে দেখেন আমরা তো আর জানি না, আমরা তো এলাকায় থাকি না, তো সাধু এদিক দিয়ে নিয়ে আসলো, তার কারণে তো আমরা এদিক দিয়ে আসছি। পরে যখন সাধু মারা গেল তখন ওর ওই চেরা দাগগুলো সবাই দেখতে পেল। আর যখন আমরা এই খবরটা শুনলাম, বিশ্বাস করেন আমরা অবাক না হয়ে পারি না। আসলে অবাক হওয়ার মতোই ঘটনা আসলে। তো এইটা হচ্ছিল আপনার প্রথম? এটা ছিল আমার প্রথম ঘটনা, যেখানে একজন আসলে মারাই গেছে শেষ পর্যন্ত। তো এর পরের ঘটনায় যাই এবার। এর পরের ঘটনা যেটা বলবো একজন রাজমিস্ত্রির মুখ থেকে শোনা। তো ওই মিস্ত্রিটার নাম হচ্ছে রোকন। তো ঘটনাটা ঢাকাতেই ঘটেছে। তো ওরা নাকি মানে উত্তরের ভিতরে একটা সেক্টরে মিস্ত্রি কাজ করতো, এই 7 তলা একটা বিল্ডিং এর কাজ করতো। তো ওরা আসতো আপনার দক্ষিণ খানের আরো পূর্ব দিক থেকে। তো ওখান থেকে আসতে যেতে ওদের অনেক খরচ হতো এবং কষ্ট হতো। ওরা এখানে ওই বাড়িওয়ালাকে বলে 5 তলা পর্যন্ত ওয়াল টল কিছু করে না, শুধু ছাদ করছে, করে আপনার ওই একটা ছাদে থাকার ব্যবস্থা করেছিল। এতে একটা সুবিধা হবে যে বাড়িওয়ালার আর এক্সট্রা কোনো পাহারা দেওয়ার জন্য নিয়োগ করতে হবে না। তো যাই হোক, ওরা দুজনে এভাবে থাকে, আজিজ আর রোকন। আজিজ একটু সিনিয়র আর রোকন হচ্ছে একটু কম বয়সী ছেলে আর কি। দুজন ঘুমাইছে, তো হঠাৎ রাত্রে রোকনের ঘুম ভেঙে যায়। তো রোকন শুনতে পায় যে কেউ কাঁদছে। তো এদিক ওদিক তাকায়, পরে মাথার দিকে তাকায় দেখে যে ছাদের একেবারে শেষ প্রান্তে একটা মেয়ে বসে কাঁদতেছে। তো মোটামুটি চাঁদনি রাত ছিল, তো আর কি পিছন থেকে বুঝতে পারছে এটা একটা মেয়েই হবে। আজিজকে ডাকছে যে আজিজ ভাই একটু ওঠেন তো, কে যেন কাঁদছে। তো আজিজ মানে ঘুমের তালে একটু ধমক দিছে আর কি, চুপ কর ঘুমা। তো পরে বলতেছে না ওঠেন, দেখেন কে যেন কাঁদছে। এই বলে রোকন ওদিকে তাকাইছে, তাকায় দেখে সেই মেয়েটা আর নাই, কোথায় যেন চলে গেছে, উধাও হয়ে গেছে। পরের দিন আবার সেম কাহিনী। তো এরকম কান্না দেখে তখন রোকন আজিজকে আস্তে আস্তে উঠাইছে, উঠায় বলছে যে ভাই দেখেন কে যেন কাঁদতেছে। তো আজিজও তাকায় দেখছে যে হ্যাঁ কেউ একজন বসে আছে কাঁদতেছে। তখন আজিজ কি করছে, ওদিকে টর্চ মারছে। টর্চ মারার পরে দেখে কিছুই নাই। আজিজ কিন্তু নিজের চোখে দেখলো যে হ্যাঁ ওখানে কেউ একজন বসে আছে। তারপর টর্চ মারছে, দেখে কেউ নাই। তখন আজিজ অবাক হলো যে কিরে বিষয়টা এমন হলো কেন। তো যাই হোক, মানে আজিজ যখন টর্চ মেরে দেখছে তখন আজিজেরও মনে একটু আশঙ্কা দেখা দিয়েছে। তারপরের দিনও কারোর সাথে শেয়ার করে নাই। তো পরের দিনের আবার ঘটনা, ঠিক পরের দিন আবার আজিজ এবং রোকন দুইজনেই দেখছে যে মেয়েটা ওখানে বসে কান্না করতেছে। তো এইবার আজিজ বলছে যে কোনো সাউন্ড করিস না, রোকনকে বলছে কোনো সাউন্ড করিস না। আস্তে আস্তে দুইজনের টর্চটা হাতে নিয়ে মশারি থেকে বের হয়েছে, মানে ওই মেয়েটাকে ধরবে এই চিন্তা করে তারা গেছে যে মেয়েটার গায়ে হাত দিবে, স্পর্শ করবে। ঠিক এই সময় মেয়েটা ওখান থেকে ঝাঁপ দিছে। মানে ওরা দুজনে তো খুব ভয় পেয়ে গেছে যে কিরে এখান থেকে একটা মেয়ে ঝাঁপ দিল, নিচে পড়লে তো মারা যাবে, মারা গেলে তো মানে আমরাই ফেসে যাব। তারপরে ওরা কি করছে, ওরা নিচে নামে নাই অবশ্য, উপর থেকে টর্চ মেরে মেরে দেখছে না কোথাও কেউ নেই, নিচে পরিষ্কার জায়গা। একটা মেয়ে ওখানে পড়লে তো কিছু না কিছু দেখা যাবে অন্তত এতটুকু দূর থেকে টর্চের আলোতে। কোথাও কিচ্ছু নাই, একদম পরিষ্কার জায়গা। মানে ওরা দুজন ওই সময় কিন্তু অনেকটা ভয় পেয়ে গেছে। আজিজ রোকনকে বলতেছে যে বিষয়টা কারোর সাথে বলিস না, আমরা কালকে সকালে গিয়ে আগে দেখবো। পরের দিন সকালে গেছে, যা দেখেন না ওখানে আসলে কোনো কিচ্ছু নাই, কোনো কিছু পড়ার আলামতও নাই। তো যাই হোক, ওই দিন ওই বিষয়টা কয়েকজন মিস্ত্রির সাথে শেয়ার করছে। মানে অনেকে হাসাহাসি করছে, অনেকে বলছে যে তোদের বাসা এখান থেকে যেতে নাই 2 ঘন্টা লাগবে, তো তোরা এখানে থাকিস কেন, তোরা আজকে থেকে বাসায় থাকিস। তো তার মালিককে যখন জানাইছে, ওর মালিক বিষয়টা মানে পাত্তা দেয় নাই। পাত্তা না দেয় বলছে আরে এটা কিছুই না, তোমরা ওই ফ্লোরে ভয় পাইলে তোমরা অন্য ফ্লোরে ঘুমাও। বলছে আচ্ছা ঠিক আছে। তো পরের দিন 4th তলার ফ্লোরে ওরা যা ঘুমাইছে। তো মোটামুটি
4-5 দিন ঠিকঠাক মতো ঘুমাইছে, কোনো সমস্যা নাই। এই 4-5 দিন পরে একদিন রাত্রে আজিজ রোকন দুজনেই ওই মালিকের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসতেছে। রোকন তখনও বের হয় নাই। তো আজিজ যখন খানিক দূর এসে পড়েছে তখন রোকন পিছে পিছে আসছে, এসে বলছে যে ভাই আপনি দেরি করবেন? তো বলছে হ্যাঁ আমি ওই চার দোকানে দেরি করবো। তো বলছে ঠিক আছে তাহলে আপনি আসেন, আমি ছাদে যাই ঘুমাই। তো বলছে ঠিক আছে। তো রোকন আসছে, ছাদে অলরেডি চলে গেছে। আজিজ তো এখানে চাটা খেয়ে একটু তো 15-20 মিনিট দেরি করছে। দেরি করে পরে আজিজ আসছে, এসে সিকিউরিটিকে ডেকে গেট খোলাইছে। খোলায় উপরে যায় দেখে হ্যাঁ মশারি টাঙানো আছে। তো আজিজ দেখে যে ওখানে রোকন নাই। তো রোকন মানে চিৎকার করছে, ডাকাডাকি করছে, কোথাও রোকনের সারা শব্দ নাই। পরে নিচে আসছে, এসে সিকিউরিটিকে রোকন আগেই চলে এসেছে। হ্যাঁ রোকন তো আগে চলে এসেছে, তখন একটা দোকানে অপেক্ষা করছে। তো আজিজ পরে আসছে, এসে দেখে রোকন নাই। তো সিকিউরিটিকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, রোকন গেল কোথায়? সিকিউরিটি বলতেছে যে রোকন তো আসেই নাই। তো বলতেছে রোকন আসে নাই মানে? রোকন তো আমার আগে আসছে, ও এখন থেকে আরো 15-20 মিনিট আগে আসছে। তো বলতেছে না ভাই রোকন তো আসে নাই, আর আসলেও দেখেন কোথাও হয়তো থাকতে পারে, আমি দেখি নাই। তো যাই হোক, আজিজ যখন কোনো দিক থেকে ওকে মানে চতুর্দিকে খুঁজে যখন ওকে না পাইছে, তখন আজিজ একাই গেছে যে রোকন তো আসবেই। আজিজ শুইছে। শোয়ার পরে মানে যখন মশারির ভিতরে ঢুকে চিত হয়ে যখন শুইছে, যখন তার চোখটা উপরে গেছে, তখন হঠাৎ খেয়াল করে যে রোকন মশারির উপরে। তখন তো আজিজ ভয় পেয়ে গেছে, একজন মানুষ তো মশারির উপরে কখনোই থাকতে পারে না। তখন কি করছে, আবার আজিজ দেখতেছে যে রোকনের মাথার এইটুক মানে গলা থেকে শুধু পুরো মাথাটা মনে হয় আগুন জ্বলছে। জ্বলন্ত চুলায় রান্না করার সময় যেমন আগুন জ্বলে, এরকম আগুন জ্বলছে। আজিজ তো এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছে, যেটা তো রোকন হতেই পারে না। তখন আজিজ খুব চিৎকার চেঁচামেচি শুরু করছে, মশারি থেকে বের হয়ে দৌড় দিছে। ততক্ষণে সিকিউরিটি উঠে আসতেছে, 4 তলা থেকে নামতেও সময় লাগে। মানে সিকিউরিটি আর কি এটা অনুমান করছে, মানে সিকিউরিটি যে ক্লিয়ারলি এটা আজিজেরই কণ্ঠ চিৎকার করা, এটাও শুনতে পায় না। সিকিউরিটি এমনি আর কি উঠে আসতেছে, আর আজিজ দৌড়ায় নামতেছে। নামার পরে বলছে যে কি হয়েছে আজিজ ভাই, আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? তো বলতেছে ভাই রোকনের মতো কাকে যেন দেখলাম, ওর কি যেন হয়েছে, মনে হইতেছে মাথায় আগুন জ্বলতেছে। তখন সিকিউরিটি বলতেছে বলেন কি, কোথায় দেখি চলেন তো। সিকিউরিটি আসছে, সাথে আসছে, এসে চতুর্দিকে লাইট লুট মেরে দেখে নাই, কেউ নাই, কিচ্ছু নাই। তো পরে বলছে যে বুঝতে পারছি আপনার এখানে ঘুমানোর দরকার নেই। সিকিউরিটি বলছে যে আপনার ঘুমানোর দরকার নাই, আপনি চলেন যাই আমার সাথে ঘুমান। তো রাত্রে আজিজ এসে ঘুমাইছে। আর মানে রাত্রে মোটামুটি কাটছে খুব সকাল থেকে, মানে ভোরের দিক থেকে আজিজের জ্বর, অনেক জ্বর। তো আজিজ সিকিউরিটি কি করছে, ওদের যে সর্দার আছে, প্রত্যেক রাজমিস্ত্রি যে হেড মিস্ত্রি আছে, হেড মিস্ত্রিকে ফোন করছে। ফোন করলে হেড মিস্ত্রি একটু আগে আসছে, এসে আজিজকে তার বাসায় পাঠিয়ে দিচ্ছে, দক্ষিণ খানের ওই পূর্ব দিকে। ওই দিকে রোকন কই ছিল তাহলে? রোকন বেসিক্যালি রোকন ওই দিন ছিলই না আজিজের সাথে, কিন্তু আজিজ বুঝতে পারে না, আজিজের সেটা মনেও নাই। তখন আজিজ শুধু বলতেছে রোকনই আমার সাথে গেছে, রোকন আমার সাথে খাইছে, রোকনই আসছে। রোকন মানে রোকনের একটা ফোন আসছিল বাড়ি থেকে, রোকন ওদিন চলে গেছে, কিন্তু আজিজ ওটা মানে বুঝতে পারে না, জানেও নাই। আজিজ কিন্তু জানে যে রোকন যে আসলে ওখানে ঘুমাইছে। আর এদিকে রোকন তো মানে ওই দিন ছিলই না। ছিল না বলতে মানে কি হয়েছে, সে বাড়িতে মালিকের বাসায় ভাত খেতে গিয়েছে। তারপর কি হলো? তারপর ওখানে তার মানে ভাত খাওয়া শেষ করে আজিজ যখন বের হয়ে আসছে, তখন রোকনের ফোন আসছে বাড়ি থেকে, যেতে 1 ঘন্টার রাস্তা। রোকন বাড়িতে চলে গেছে এবং মালিককে বলেই গেছে। আচ্ছা, কোনো একটা প্রবলেম হয়েছিল তার বাসায়, সেজন্য চলে গেছে। আজিজ ইন দ্য মিন টাইম যেটা চায়ের দোকানে গিয়েছিল, সে জানে যে রোকন ওই বাসাতেই আছে। হ্যাঁ, আজিজ জানে যে রোকন আছে, রোকন আসবে। তো যাই হোক, একটু পরে এসে মানে রোকন তো আজিজকে বলে আসছে যে ভাই আমি যা ঘুমাই। তো বলছে ঠিক আছে। এসে সিকিউরিটি গার্ড গেট খুলে দিছে, আজিজ গেছে উপরে। ওই তো আগের মতোই, যেভাবে মানে সমস্ত সে সিমটম দেখে মনে হয়েছে যে রোকন আগে এসে শুয়েছে বা ঘুমাইছে বা আশেপাশে। আপনি বলছিলেন যে আজিজ অসুস্থ হয়ে গেছে এই ঘটনার পরে। আজিজ যখন অসুস্থ হয়ে গেল, হেড মিস্ত্রি যখন আজিজকে বাসায় পাঠিয়ে দিল, 2-3 দিন পরে মানে একটু সুস্থ হলেও এসে আবার কাজ করবে। এই অসুস্থ হয়ে যাওয়ার পরে সে আর ফেরে নাই। বাড়িতে যাওয়ার পরে ওই 2-3 দিন অসুস্থ হয়ে থাকার পরে বেচারা মারা গেল। মারাই যায়, একদম মারাই গেছে। আর রোকন আসলে ওই দিন আর ওই বাসাতে যায়নি। এটা আসলে উনি যেটা দেখেছে আসলে এটা রোকনই ছিল না, ওটা রোকন ছিলই না। ওই বাড়িটার কি অবস্থা জানেন কিছু? ওই বাড়িটার অবস্থা এখন আর জানি না, কারণ আমাকে যে রোকন যে কাহিনীটা বলছে, মানে আজিজ যখন মারা গেছে তারপরে রোকন ওখানে কাজ ছেড়ে অন্য আরেকজনের কাজ ধরছে।
রোকন আর ওখানে কাজ করে নাই। তো ওই বাড়িটার আসলে লেটেস্ট কি আপডেট আছে এটা আর কিছু জানা যে সম্ভব হয়নি। আসলে দুটো ঘটনাই আপনার কাছ থেকে আজকে পেলাম এবং দুটো ঘটনারই মানে পরিণতিটা হয়েছে অনেক মর্মান্তিক রকমের পরিণতি। আসলে এই জিনিসগুলা কখন কি ধরনের ক্ষতি ডেকে আনতে পারে যেটা আমরা আন্দাজও করতে পারি না, অনেক সময় আমরা অনেক কিছু ইগনোর করে ফেলি। আমার মনে হয় এই ধরনের বিষয়গুলোতে কেয়ারফুল থাকাই ভালো। অবশ্যই। ওকে, যাই হোক, অনেক ধন্যবাদ সতেন্দ্রনাথ আপনাকে যে আপনার এই এক্সপেরিয়েন্স গুলো আপনার নিজের এবং অন্য কারো কাছ থেকে শুনেছেন, সেই দুটোই আপনি শেয়ার করেছেন আমাদের সাথে। সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09612892 প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরব। ডর। ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিট পর আরো একবার স্বাগত। শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া উইথ মাই টিম সুমন, লোবান এবং রেজা ভাই ঠিক রাত 12টায় যোগ দেবেন। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি একটি নীরব জায়গায় বাস করুন এবং আপনার ঘরের মধ্যে অবস্থান হলে জানালাটা হালকা করে খোলা রাখুন, বাতিটি নিভিয়ে দিন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিন্ত করুন। এরপর শুনতে থাকুন ডর। দেখুন সত্যি সত্যি ব্যাপারটি এটি কিনা যেটা আমরা বলি ডর মানে ভয়। ডর। তো এই মুহূর্তে যে অতিথি আমাদের সাথে আছে, আমরা একটু তার কাছে যাই, তার সাথে পরিচিত হই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম শিপলু। থাকেন কোথায়? আমি থাকি নারায়ণগঞ্জ। ওকে। তো শিপলু ভাই, আপনার সাথে এর আগে আমার কথা হয়েছিল ওভার দ্য ফোনে এবং কিছু ঘটনা আমি আপনার কাছ থেকে শুনেছিলাম। আমার মনে হয়েছে যে ঘটনাগুলো একটু ইন্টারেস্টিং এবং ডরের লিসনার যারা রয়েছে তাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে। শিপলু ভাই, আমরা সরাসরি ঘটনার দিকে যেতে চাই। প্রথমে কোন ঘটনাটা শেয়ার করবেন? প্রথমটা ঘটনা শেয়ার করব যে আমাদের এখানে খুব নিম্ন একটা হত্যাকারী একটা লাশ পাওয়া যায়। কত বছর আগের ঘটনা? এটা 3-4 বছর আগের। 3-4 বছর আগের ঘটনা। এবং ঘটনাটা আরো একবার স্টার্ট করার আগে আমি একটু বলি যে শিবলু ভাই মনে হচ্ছে যে অনেক নার্ভাস একটু কথা বলার ক্ষেত্রে। আমি বলবো যে কোনো নার্ভাস হওয়ার কিচ্ছু নাই। এটা 2 থেকে 3 বছর আগের ঘটনা। জি, এটা 2 থেকে 3-4 বছর আগের ঘটনা। কোন এলাকায় ঘটেছিল? এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে কাশীপুরের ঘটনাটা। জি, আমি বাসায় ঘুমিয়েছিলাম। তো এটা আমাদের কাজের লোক এসে বলতেছে যে ভাইয়া আমাদের বাড়ির সামনে একটা লাশ ফেলে রাখা হয়েছে। কয়টার দিকে তখন? তখন আনুমানিক 6টা। সন্ধ্যা 6টা? না, সকাল 6টা। সকাল 6টা। হ্যাঁ, রাত্রে ফেলে রেখে গেছে কে বা কারা। তো আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম যে কোন জায়গায়? ভাইয়া যেখানে ময়লা পালানো হয় আর কি, ওই জায়গাটায়। তো আমি সাথে সাথে ওখানে গেলাম। একটা বস্তাবন্দি লাশ। তো সাংবাদিক আসছে, তো কেউ আর কি ওনার ওই লাশটা আর কি চিন্তা করতে পারতেছেন না যেটা এলাকার কে এটা। তো উনি আবার ওই বস্তাটা খুললো আর কি, খুলে দেখে যে পায়ের 2 পাও কাটা এবং 2 হাত কাটা এবং গলাটা একদম সম্পূর্ণভাবে ঝুলে আছে এবং সেটা 1 বিন্দু পরিমাণ ভাইয়া কোনো রক্ত নাই। মানে মাছ যেমন পরিষ্কার করলে যেরকম 1 বিন্দু রক্ত থাকে না, ঠিক সেরকম। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে খবর পেয়ে ঘটনাস্থলে। যে লাশ যখন নিয়ে যাবে তখন যে সাক্ষী হিসাবে কয়েকজনের সিগনেচার প্রয়োজন হয়। আচ্ছা, পুলিশের প্রসিডিউরের মধ্যে লাশ নিয়ে যাওয়ার সময় উপস্থিত যারা থাকে জি তাদের মধ্য থেকে সিগনেচার নিয়ে। জি। আমিও সিগনেচার আমার না হয়, তো আমি যাদের ভাবে চলে যাই। ওদিনই রাত্রে আর কি আমি শুয়েছিলাম। তো রাত্রে যার মৃতদেহ আর কি, তো উনি এসে বলতেছে যে তুমি যে আমার এত বড় ক্ষতিটা কেন করলা? মানে বুঝি নাই, মানে যেই লোকটাকে আপনি মৃত দেখেছেন? জি, সেই লোকটা আমাকে আপনি স্বপ্ন দেখছেন না? আমি স্বপ্ন দেখছি যে আমার তুমি এত বড় ক্ষতিটা কেন করলা ওই দিন রাতেই? ওই দিন রাত্রেই।
তো আমি ভাবছি যে হয়তোবা লাশ দেখছি, হয়তোবা এটা ঘুমের একটা কি হতে পারে, অথবা মাথার ভিতরে এরকম করছে। তো তার পরবর্তীতে আমি আর এটা নিয়ে কোনো করিনি। পরের দিন আমি বাসায় ঢুকবো আর কি। তো এই ঘটনাটা ঘটে বাসায় ঢোকার রাত্রে, যখন 10টার দিকে বাসায় ঢুকবো আর কি। তো দেখতেছি যে আমাদের বাড়ির গাছপালা এবং বাড়ির উপস্থিত যারা ছিল আর কি, তারাই সবাই দেখতেছে আর কি যে গাছপালা মানে প্রচন্ড ঝড় যেরকম হওয়ার আগে যেমন বাতাস ছোটে, প্রচন্ড গতিতে বাতাস। তো ভাবছি হয়তো বা বৃষ্টি হবে, অথবা এই জন্য হতে পারে। তো পরক্ষণে আমার চোখ যায় আরেক বাড়ির দিকে আর কি, পাশের বাড়ি রুমের ভেতর থেকে, হ্যাঁ, যে ওখানে একদম পুরো ক্লিন, আমাদের গাছ রচা করতেছে। তো ওখানে কি হতে পারে, আর কাউকে ডাকিনি। তো আমি নিজে একটু বের হয়ে ওয়াশরুমে গেলাম। বের হওয়ার পরে পিছনে আর কি আমরা নতুন বিল্ডিং একটা কাজ করতেছি। তো আমি মানে চোর ভেবে একজন আর কি দৌড় দিচ্ছে, এরকম একটা শব্দ পেলাম। তো শব্দ পাওয়ার পরে আমাদের পিছের বিল্ডিং এ যেহেতু রড টাকা রাখা ছিল, যেগুলো চোর নিয়ে আসলো কিনা। তো যখন ওদিকে তাকাইলাম বিল্ডিং এর দিকে, তখন দেখলাম যে একদম দিনের আলোর মতন ফকফকা, একদম পুরো দিন ফ্যাক্টরির দিকে। হ্যাঁ হ্যাঁ, জি, প্রচন্ড দিনের আলোর মতন। তখন আমার ওটা স্মরণ ছিল না যে এখন রাত্র 1টার উপরে বাজে। তো পিছন যখন তাকাইলাম যে কে বলেছে, চিৎকার করলাম। তো পিছন দিকে তাকাইলাম, তখন দেখি যে অন্ধকার, এবং ওটা নিয়ে প্রচন্ড ভয় পেয়ে বাসায় চলে আসে। বাসায় এসে তো আপনার দোয়া কালাম পয়লা শুয়ে থাকি। কিছুদিন পরে, 2 দিন পরে আর কি। তো আমি রাত্রে তো 1টার দিকে আমি একটা অটো স্ট্যান্ডে তত্ত্বাবধানে আছি। তো স্ট্যান্ডে আমি একটা কাজে বাসাতে বের হয়ে ওখানে গেছি। তো ওখানে প্রচন্ড বৃষ্টির ভিতরে ওখানে একটা পরিত্যক্ত একটা ভবন আছে আর কি, নতুন হইতেছে আর কি। তো ওটার পাশেই একটা অ্যাম্বুলেন্স দাঁড় করানো। তো আমি ভাবলাম যে আপনি কোথায় ছিলেন? আমি তখন রাস্তায় ছিলাম, রাস্তার পাশে একটু সাইডে ছিলাম আর কি, মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য। একটু দোকানে একটু ওই যে অনেকগুলো টং থাকে না, ওই যে সামনে থাকে, ওখানে দাঁড়াচ্ছিলাম। রাত কয়টা বাজবে তখন? তখন 1:30 অথবা এরকম, 2:30 সামথিং এরকম। মানুষজন তো তেমন কেউ ছিল না তখন, কেউ ছিল না। আরেকটা ওখানে একটা কথা বলতে ভুলে গেছে, ওখানে একটা পাগল ছিল আর কি, এবং পাগলটার সাথে আমরা অনেক দুষ্টানি করতাম আর কি। যাই হোক, তো অ্যাম্বুলেন্সের পাশে যে লাশটা পাওয়া গেছে আমাদের বাড়ির সামনে, গলা কাটা লাশটা, ঠিক ওখানে দাঁড়ানো, প্রচন্ড অন্ধকার। ওদিন পুরো সরাসরি ফেস টু ফেস। ওদিনও আমাকে বলতেছে যে তুমি আমার এত বড় ক্ষতি কেন করলা, বারবার একই কথা। আমি বলতেছি ভাই আমি তোমার তো কোনো ক্ষতি করিনি। মানে কি আপনি কথা বলতে পারছেন? হ্যাঁ, কথা বলতে পারতেছি। আপনার তো ভয় পেয়ে যাওয়ার কথা। আমি তখন হ্যাঁ প্রচন্ড, মানে ভয় তো প্রথম পেয়েছে, তখনই আমি আবার পরে বলতেছি যে না, ভয় পেলে চলবে না, নাহলে আমার যে কোনো ক্ষতি হতে পারে। আর সামনে আমি ভয়টা এই কারণে পাই নাই, তখন আমার পিছিয়ে পাগলটা ছিল। তো ও আবার ওই পাগলটা ওখানে শুয়েছিল, যদি ও না থাকতো আমি প্রচন্ড ভয় পেতাম। পরে ওই যে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল, যার রিলেটিভ ছিল, তারা এসে অ্যাম্বুলেন্সটা চলে গেল। তো ওই লাস্টটা ভ্যানিশ, কথা বলার পরে ও ভ্যানিশ, ওকে আমি দেখতে পাই না। তো এটা আমি নিজের ভয়টাকে কন্ট্রোল করার জন্য, মানে দোয়া কালাম পরে আমি আর কোনো কিছু নিজে ভয় পাচ্ছি না, এরকম একটা সাহস দেখাচ্ছি। মানুষের কাজ শেষ না করে আবার চলে আসলাম বাড়িতে এসে। তো আপনার দোয়া কালাম পরে ঘুমায় পড়লাম। শুধু স্বপ্নে আমাকে ও একটা কথা বলতেছে যে তুমি আমার এত বড় ক্ষতি কেন করলা। তো আমি এর কোনো ব্যাখ্যা পাচ্ছিলাম না যে আসলে আমি কি ক্ষতি করেছি। তো 2-3 দিন পরে রাত্রে বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়েছি, ঘুম আসতেছিল না। তো এই টাইমেই আপনার হেলান দিয়ে বিছানা সাথে, তখন দেখি যে ওই ছেলেটা যার গলাকাটা লাশ পাওয়া গেছিল, তো ও আমার সামনে দাঁড়ানো। আপনি কি তখনও জেগে? তখন আমি জেগে। আচ্ছা, তখন আমার রাত আনুমানিক 3টা হবে। তো আমি চিন্তা করলাম যে যদি চিৎকার, এখানে যদি কোনো কিছু হয় আমি চিৎকার দিলে বাড়ি আসবে শুনতে পাবে, মানে একটা সাহস একটাই আসলো। তাই রেখো আমি সরাসরি জিজ্ঞেস করতেছে তুমি আমার এত বড় ক্ষতি কেন করলা, আমি তোমার কি ক্ষতি করেছি। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আমার বডি যে আমার যে বাকি অংশগুলা তোমরা না পাইয়া যেগুলা পুলিশের কাছে যখন সিগনেচার করে দিয়ে দিচ্ছ সব দেখছিলা। তো আমি বললাম যে ভাই আমি তো কিছু জানি না, পুলিশ এসে যে জিজ্ঞেস করলো, তো আমাদের বলছে যে আপনারা লাশ নিয়ে যাবো, সাক্ষী হিসাবে আপনার সিগনেচার করে দেন। কিছুদিন পরে তো এর মধ্যেই ভাইয়া যে একটা মেয়ে 6 মাসের হবে আর কি, 6-7 মাস। তো এসব বাচ্চারা তো কথা বলার কোনো প্রশ্ন ওঠে না। তখন ওই মেয়েটা আমি দেখতেছি যে ঠিক আমার পাশে বসা এবং চেতে বলতেছে যে হঠাৎ করে একটি বাচ্চা হঠাৎ করে বলতেছে যে ও তো তোমার ক্ষতি করা নাই। তো বাচ্চা মানুষের কথা তো ভাই সবাই শোনে। তো এই কথা বলার পরে আর দেখি যে কোনো কিছু নেই, কেউ নেই। তো আমি ওই রাতটা ঘুম আসেনি। তো সকাল হলো, সকালে আমি আমার মার সাথে শেয়ার করলাম যে মা এই ব্যাপার।
তো মা বলতেছে যে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আমি পরে জিজ্ঞেস করলাম যে মা ওই মেয়েটা কে হতে পারে? তো মা আমাকে বলতেছে যে বাবা আমরা যখন বাড়িটা যখন এটা করি তো মা আপুর মুখ থেকে শুনেছিলাম যে তোমার 5-6 মাসের একটা ফুপি ছিল, তো ফুপি মারা গেছে। তো আগের তো দিনের অবস্থা এরকম ছিল না, তো ওখানেই আমি যে রুমটা থাকি ওই রুমটা ওকে মাটি দেওয়া হয়েছিল। ওকে, ওনাকে যে কবর দেওয়া হয়েছিল ঠিক ওইটার উপরেই আপনার রুমটা? জি জি। এবং ওই কবর এবং আপনার ফুপি যে মারা যায় তার বয়স এমন 6-7 মাস বা 5 মাস ছিল পুরো এরকমই। তো শাহ বলেছে যে ভয় পেও না। কিছুদিন পরে আর কি শুনতে পাই যে লাশটার গলা কাটা পাওয়া গেছিল, ওর বাকি অংশ হাত এবং হাত পা যেটা কাটা ছিল আর কি, তো সেটা আরেক এলাকায় রাস্তার পাশে পাওয়া গেছিল। তার মানে আসলে এটার লজিক কি দিব আমি বুঝতে পারছি না। অনেকটা মানে যারা শুনছে তাদের কাছে অনেকটা হয়তো অবিশ্বাস্য রকম মনে হতে পারে, ইনফ্যাক্ট আমার কাছেও মনে হচ্ছিল যে অবিশ্বাস্য রকম। কিন্তু এই ধরনের ঘটনাগুলো না আসলে আমরা কোনো কিছু লজিক দিয়ে আমরা আসলে মিলাতে পারি না, এবং এই ঘটনাগুলো ইললজিক্যাল ঘটনাগুলো আসলে যখন বাস্তবিক অর্থে আপনার জীবনে ঘটে যায় তখনই এই ঘটনাগুলোকে আমাদের কাছে মনে হয় যে ভৌতিক কোনো ঘটনা। জি ভাইয়া। এবং যেই লাশটা আপনাকে যেটা বলছিল যে আসলে তার পুরো বডি আসলে পাওয়া যায়নি, জি, এবং আলটিমেটলি কিন্তু সেটাই হয়েছে যে তার বডি পার্ট আসলেই পাওয়া গেছে। পরে তো আর আপনি লাশের কি আর দেখা পেয়েছেন, আর দেখা দিয়েছেন? না, লাশটা আমাকে পরবর্তী কোনো দেখাই দেয় নাই, তো আর কোনো ইয়ে করেনি। আসলে আমি ভৌতিক অংশটুকু বাদও যদি দেই, আমি লাশের যে বর্ণনা শুনেছি, আই থিঙ্ক লাশের বর্ণনা শুনেও গা শিউরে ওঠার মতো আর কি লাশটার যে বর্ণনা আমি পেয়েছি। এর পরের ঘটনায় যাই। আপনার আমি জানি যে এরপরে আরো একটা ঘটনা আছে আপনার শেয়ার করার মতো। আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে নানা শ্বশুরের মুখ থেকে শোনা। তো ওনার শ্বশুরবাড়ি হচ্ছে বরিশালে ধর্মশালা একটা এলাকায়। তো ওখানে আর কি অনেক গুচ্ছগ্রাম থাকে। তো গুচ্ছগ্রামে ওনার এক রিলেটিভ, তো উনি মারা যায়। এটা কত বছর আগের ঘটনা? এটা আজ থেকে 8-9 বছর আগে। তো উনি তো সংবাদটা তো গ্রামে তো এত সহজে পৌঁছায় না, তো শোনার পরও তো যেতে সময় লাগবে। তো যাই হোক, তো ওনারা যে গুচ্ছ যে গ্রাম, তো যারা পাশের যে বাড়ি, তো ওনারা আসতেও কমসে কম 4-5 মিনিট হাঁটতে সময় লাগে, আসতে সময় লাগে। তো উনি রাত্রে মারা গেছে, তো ওনারা এসে আবার যার মতন চলে গেছে। তো ওখানে মানে বাড়িটার বর্ণনাটা আমি করি। বাড়িটা হচ্ছে আপনার একটা বড় দিঘি আছে, এবং দিঘির পাশে আপনার যেমন ধান ক্ষেত এরকম থাকে। তো আর আপনার বর্ষাকাল নৌকার ব্যবহার হয়। আর বাড়িটার অবস্থা এরকম ছিল, আর গাছ অনেক পুরনো গাছ, এবং রৌদ্র আসার মতন কোনো স্কোপ নাই। তো ওখানে অনেক পুরনো গাছ ছিল আর কি। তো ওনার যে রিলেটিভ মারা যায় ওখানে বাইরে রেখে, উঠান রেখে চারিদিকে রড গেড়ে আপনার হারিকেন, চারিদিকে একটা হারিকেন দিয়ে দিচ্ছে। এবং ওনাদের একটা পতন্ত ছিল যে গ্রামে যেহেতু মানুষ মারা গেলে ওনাদের মানে মন মানসিকতা একটু আগের ধরনের। তো উনি এবং চারিদিকে কয়েকটা গরু ছাগল বেঁধে রাখছে। আচ্ছা, যে এটা ওনারা বিশ্বাস করে যে এগুলো থাকলে কোনো খারাপ জিনিস বাসায় ঢুকতে পারবে না। ওকে। তো আপনার রাত্রে 1:30-2টা বাজবে আর কি, বাড়ির গেট থেকে একজন সাম দিয়ে বলতেছে আমি কি বাসার ভিতরে আসতে পারি? তো একটা লোক সাধারণত গেট যে বাড়ির যে মানে দেয়ালটা থাকে, সাধারণত যে বেড়াটা থাকে, বেড়াটা কমসে কম তো 6 থেকে 7 ফিট হাইট হয়। তো এবং গেটটা কিন্তু সেম, কিন্তু একটা লোক কিন্তু 7-8 ফুট হতে পারে না, কোনোদিন হতে পারে না। তো যারা ছিল ওনারা ব্যাপারটা বুঝতে পেরেছে যে এটা তার কিছু না, এটা আপনার যদি ভিতরে ঢুকতে পারে তাহলে আমাদের মানে নির্বংশ। এই লোকটা গেটের বাইরে থেকে গেটের উপর দিয়ে তার মাথা দেখা যাচ্ছে, সেখান দিয়ে সে বলছে আসার জন্য অনুমতি চাচ্ছে। তো তখন যখন ও আসার আগেই একটা কথা বলতে ভুলে গেছি ভাইয়া, মানে বাড়িটার ভিতরে আর কি যে গাছপালা, প্রচন্ড বাতাস এবং প্রচন্ড আর কি ঝিলঝিল শব্দ হচ্ছে আর কি, ঝিলঝিল শব্দ, এবং একটা মানে কুকুরের ডাক, অ্যাবনর্মাল পরিস্থিতি হচ্ছিল আর কি। তো ওনার ব্যাপারটা বুঝতে পেরে ওনার সাথে সাথে মানে আল্লাহর রাসূলের নাম নিয়ে ওই মাটি ছিল মানে ওদিকে ফিকা মারতেছে, ওই লোকটার দিকে ফিকা মারতেছে। ওই লোকটার মানে রোকে মানে শুধু যাওয়ার সময় একটা কথা বলে গেল যে যদি আজকে আমি আসতে পারতাম তো ওকে তো নিতামই, তো ওদের সবাইকে নিয়ে যেতাম। আচ্ছা, এরপরে ওরা বের হয়নি, বের হয়ে দেখার চেষ্টা করে? না, বের হয়ে দেখার চেষ্টা করে। আমি জানি না এটা কতটুকু মানে
কতটুকু আমার লিসনারদের কাছে রিলায়েবল মনে হবে, কিন্তু আমি বলবো যে আসলে এই ধরনের ঘটনাগুলো আসলে এরকমই হয়, যেগুলোর আমরা আসলে যোগসূত্র খুঁজে পাই না। এবং এটা কিন্তু আমরা জানি যে মানে লাশের প্রতি বিভিন্ন বাজে জিনিসের একটা অন্য রকমের অ্যাট্রাকশন থাকে লাশের প্রতি, এবং যেটা আমরা লাশ আনা নেওয়া করার সময় অনেকের কাছে এই পর্যন্ত অনেক ঘটনা শুনেছি এবং অনেকেরই হয়তো বা এক্সপেরিয়েন্সও হয়েছে যে এটা কিন্তু ঘটে থাকে। আসলে ভাইয়া মানে বাস্তবিক অর্থে নিজের সাথে না ঘটলে এটা আসলে বোঝা যায় না। এবং আরো একটা বিষয় হচ্ছে যে লাশ কিন্তু আমরা জানি যে লাশ কখনোই একা রাখতে নেই, কিছু একটা প্রবলেম হয়, লাশের প্রতি বিভিন্ন জিনিসের একটা দৃষ্টি থাকে, লাশ কখনো একা রাখা হয়। লাস্ট আমি আসলে অ্যাকচুয়ালি একা রাখা হয় নাই, কারণ দরজাটা খুলে রাখা হয়েছিল এবং ওই ফ্যামিলি মেম্বার ছিল মাত্র। আমি আসলে বলতে চাচ্ছি যে মানে কিছু একটা প্রবলেম হয়, সেই জন্যই লাশগুলোকে আসলে একা রাখা যায় না বা একা রাখার নিয়ম নেই, কিছু একটা প্রবলেম আছে এবং তখন লাশের প্রতি বিভিন্ন জিনিসের দৃষ্টি থাকে, বিভিন্ন বাজে জিনিসের নজর থাকে। এবং যেটা আপনি বলেছেন যে আশেপাশে গরু বেঁধে রেখেছে, এটা কিন্তু এর আগেও আমরা শুনেছি ডরে, যারা নিয়মিত লিসনার আছেন তারা হয়তো বা শুনেছেন, এরকম ঘটনা আমরা পেয়েছি ডরে, যে অনেক সময় এই ধরনের অশরীরী জিনিসের তাড়া খেয়ে বা ঝামেলার মধ্যে পড়ে মানে গোয়াল ঘরে ঢুকে গিয়েছে যেখানে গরু, যে ওই জিনিসগুলা নাকি গোয়াল ঘরের ভেতরে ঢুকতে পারে না, সেখানে গরু রাখা হয় বলে। তো আমি আসলে এটার সত্যতাটা কতটুকু এটা আমি জানি না আদৌ। আমি আমার লিসনার যারা আছে তারা যদি জেনে থাকে একটু জানাতে পারেন যে আপনাদের আসলে এইটা নিয়ে কোনো ধরনের কোনো লজিক বা কোনো ব্যাখ্যা আপনাদের আছে কিনা, যে কেন গরু বা গোয়াল ঘর এইগুলাতে এই ধরনের জিনিসগুলো কাছে ঘেঁষতে পারে না, এটা আসলেই আমার জানা নেই। তো যাই হোক শিপলু ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে এই জার্নিতে এসে আপনি শেয়ার করেছেন আপনার এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে। যে আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। দুজনের ঘটনায় আমরা শুনে ফেলেছি আজকে এবং প্রায় শেষ দিকেও চলে এসেছি। সো এই দুইজনের ঘটনা নিয়ে আমি আর বিশ্লেষণে যেতে চাই না, বিশ্লেষণের দায়িত্ব পুরোটাই আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। এবার আমি চলে আসতে চাই আজকের এই বাড়িটিতে কেন আসছি সেই ঘটনা। আসলে আজকে যে বাড়িটিতে আসছি এটা দোতলা একটা বাড়ি, দোতলা বলা যাবে না, একতলাই বলা যায়, এবং অনেকটা ইনকমপ্লিট একটা বাড়ি এবং একটু পুরনো হয়ে গেছে, এবং পুরনো থাকার পেছনে একটা যথেষ্ট কারণ রয়েছে। ওরা যখন বাড়িটা তৈরি করে পরবর্তীতে একটা সময় পরে আর এটাকে মেরামতের কাজ করা হয়নি বা কমপ্লিট করা হয়নি সেটাও বলতে পারেন। কারণ হচ্ছে এই বাড়িটা যেই জায়গাতে তৈরি হয়েছে এটার ঠিক আমরা যেখানে আছি এখান থেকে উত্তর দিকে একটা পিলার পড়েছে, মানে একটা কর্নার পড়েছে এই বাসার, এই দিকে কোনো একটা প্রবলেম রয়েছে। এবং এই বাড়িটা তৈরি হওয়ার পর থেকে তাদেরকে স্বপ্ন দেখানো হচ্ছে যে ওই জায়গাটাতে কোনো কিছু একটা আবদ্ধ হয়ে গেছে এবং এই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য এই জায়গাটাতে সমস্যা হবে। এবং এই তারা ডিনাই করতে করতে এতদিন এসছে, এবং এমনও হয়েছে যে তাদের অনেক ফ্যামিলি মেম্বার নাকি অসুস্থ হয়ে গেছে এবং যেটার জন্য দায়ী করে যে এই বাড়িটার ওই অংশটা দায়ী, বা যে কোনো জিনিস তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যেই জিনিসটা বা যেই জিনিসগুলো তাদেরকে নিষেধ করছে যে ওখানে তোমরা থেকো না, এটা ছেড়ে দাও, এটার প্রভাবে হচ্ছে বলে। এবং এই ফ্যামিলিটা আরো একটা যেটা দাবি করে যে তাদের মানে আর্থিক স্ট্যাটাসটা আগে যেই রকম ছিল আস্তে আস্তে সেটাও নাকি অনেকটা পড়ে যাচ্ছে, এবং সমস্ত কিছুর পেছনে ওরা শেষ পর্যন্ত এই বাড়িটাকে দায়ী করেছে। এবং এই জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছে যে এই বাড়িটা ভেঙে তারা আরেকটা বাড়ি তৈরি করবে এবং সেটা ওই কর্নারের জায়গাটা ছেড়ে বেশ কিছুটা পিছিয়ে আসবে, দক্ষিণ দিকে পিছিয়ে আসবে, তাহলে তাদের ওই কর্নারের জায়গাটা ফাঁকা হয়ে যাবে এবং তারা হয়তোবা ভালোভাবে থাকতে পারবে, এরকমটাই তারা বিশ্বাস করে। কারণ তারা যেই কজন হুজুরকে দেখিয়েছে তারা নাকি সেই মতামতটাই দিয়েছে এবং বলেছে যে আপনাদেরকে এই অংশটুকু ছেড়ে দেওয়াই ভালো হবে। তবে যতটুকু ধারণা করা যাচ্ছে হুজুরদের কথা অনুযায়ী যে এটা জিনদের বলি বা ভালো জিনদের বলি বা খারাপ জিন যেটাই বলি না কেন, তাদের যাতায়াতের একটা অংশ ওই জায়গাটাতে পড়েছে এবং বিশেষ করে এটা খারাপ জিনরা ইউজ করে থাকে এবং দ্যাটস ওয়াই তাদের পুরো ফ্যামিলির উপর বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে। আর এই জন্যই তারা এই বাড়িটা ভেঙে নতুন একটা বাড়ি এই জায়গাটা ছেড়ে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আর কি আজকের ঘটনা এবং আমাদের মনে হয়েছে যে একটু ইন্টারেস্টিং আমরা ডরের লিসনারদের সাথে শেয়ার করতে চাই, তো সেই জন্য আর কি চলে আসা পুরো টিমকে নিয়ে। তো আজকের জন্য এই হন্টেড প্লেস থেকে বিদায় নিব
একটু পর নিশ্চয়ই অনেকে সেহরি খেতে চলে যাবেন এবং রাতও আস্তে আস্তে বাড়ছে। যদিও যখন আপনারা শুনতে পাবেন তখন হয়তোবা মাঝামাঝি রাত থাকবে। যাই হোক, আজকের হন্টেড প্লেস থেকে আমি সুমন, সেই সাথে লোবান এবং আজকের অতিথিরা বিদায় নিচ্ছি। তবে আপনারা থাকুন, কিছুক্ষণের মধ্যেই রেজা ভাই এবং আরজে কিবরিয়া স্টুডিও থেকে আপনাদের সাথে ট্যারোট কার্ড সেগমেন্টে যোগ দেবে। তো আজকের মতো আমরা উঠছি। সামনের বৃহস্পতিবার কোনো একটা হন্টেড প্লেস থেকে আবারও যোগ দিব আমি সুমন, সেই সাথে পুরো টিম। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমনের জার্নি এখানেই শেষ হবে, কিন্তু সুমন আমাদের সঙ্গে আছে। 12টায় ডরের পুরো পরিবারকে নিয়ে আমরা যোগ দেব ট্যারোট কার্ড স্পেশাল সেগমেন্টে। 5 মিনিটের বিরতি এবং স্পেশালি থ্যাঙ্কস সুমন ও লোবানকে আজকের এই দুটি ভৌতিক ঘটনা আমাদের সামনে হয়ে তুলে ধরবার জন্য। ফিরছি ঠিক রাত 12টায় স্পেশাল সেগমেন্টে। ডর ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। সবাইকে আমন্ত্রণ আরো একটি স্পেশাল রাত আমাদের জন্য, এবং যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন তাদের জন্য তো প্রতিটি রাতই খুব স্পেশাল রমজানের রাত। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং ডরের স্পেশাল সেগমেন্ট শুরু হয়ে গেছে। শুধু আমি না, আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আপনাদের সবার প্রিয় রেজা ভাই। আমরা অনুষ্ঠানের শুরুতেই একটা ভিডিও ক্লিপ আমরা আমাদের যে পেজটি আছে, আসলে শুরুতে না, এই ঘটনার পরে পোস্ট করবো আর কি। এই ঘটনার পরে পোস্ট করব, তারপরে পোস্ট। আচ্ছা ঠিক আছে, পরে পোস্ট করব। এবং কিন্তু ভিডিওটা এখন হচ্ছে, আপনারা পেজে চলে আসতে পারেন। আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/dorteam, DAARTEAM, দ্যাট ইজ ডরটিম। পেজটি আছে ডর নামে। ওকে, আমরা গেস্টদেরকে নিয়ে কথা বলবো এবং গেস্টদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। বেসিক্যালি কেসটা হচ্ছে আপনার স্ত্রী, কিন্তু আপনার পরিচয়টা আমরা একটু নিব। আপনি প্রথম আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আলী আক্কাস, আমি সোনারগাঁও থেকে আসছি। প্রবলেমটা তো আপনার ওয়াইফেরই? জি, ওয়াইফের। আচ্ছা, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো। আচ্ছা, আপনার মেয়েকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আপনার পরিচয়টা দিতে পারেন চাইলে একটু। আমি আফসানা মিমি, পড়াশোনা করছি বিবিএ প্রোগ্রামে। আচ্ছা, তো মিমি আপনি কিভাবে আমাদের এই অনুষ্ঠানে আসলেন, একটু প্রসেসটা একটু যদি বলেন। ভাইয়া, আমি রেগুলার আপনাদের এই ডক্টর শুনি, আমার ভালো লাগে, আমি শুনি। তো শোনার পরে আমার মনে হলো যে আমার মাকে নিয়ে আসা উচিত। কিন্তু আপনি প্রসেসটা কিভাবে আসলেন এখানে? আপনাকে প্রথমে ডট টিমের যে নাম্বারটা দেওয়া আছে যে টেক্সট করা যায়, হ্যাঁ পেজে, তো ওই নাম্বার থেকে আমি টেক্সট করি, তারপর আমাকে আসতে বলা হয়। ওকে, আচ্ছা, কেসটা প্রথমে কে শুরু করবে, আপনার বাবা নাকি আপনি? আপনি শুরু করবেন, বলুন। আমার টেস্ট হলো কি 23-24 এক বছর পরে আমার মেয়েটা গর্ভে আসে। 23-24 বছর সংসার জীবন। জি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনি কি মিডল ইস্টে ছিলেন? জি, মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্যে ছিলেন? জি, সৌদি আরবে ছিলেন না? গল্পটা আমাদেরকে একটু বলেন, একটু গল্পটা কি, মানে কি প্রবলেমটা একটু বলেন। এক বছর পরেই বাচ্চাটা গর্ভে আসে, তখন থেকে হঠাৎ করে সে একদিন রাত্রে 9টা-10টার দিক দিয়ে খুব আওয়াজে একটা নায়াতের রসুল বলতেছে, খুব করুণ সুর দিয়া। তখন হঠাৎ বললাম যে মানুষের কথা এত বলে না, সে নায়াতের রসুল কিভাবে বলে? তখন আমার আব্বা আম্মা তখন আছে, আসার পরে বলে গাড়িতে তো পরিয়ে ধরছে। তাৎক্ষণিক ভাবে একটা গ্রামের যে আছে ওই ঝাড়ফুঁকা করে নিয়ে আসলাম। ওনা আসলে পরে ঠিক ওই কি জানি বলার পরে ঠিক আছে আমরা যাইতেছি গা, আর বাড়ির পাশে দিয়ে ধরছি, হ্যাঁ যাইতেছি গা, গেল গা, এই শুরু হইলো। মানে কথা বললো যে আমরা বাড়ির পাশ থেকে ধরেছি। হ্যাঁ, ধরেছি। মেয়েটা যখন গর্বে তখন ছিল রমজান মাস, সে কিছুই খাইতো না 1 মাস। হ্যাঁ, শুকাইতে শুকাইতে একদম আঙ্গুলের মতো হয়ে গেছিল। আর ওই খাড়িয়ে করতে গিয়ে মাথার উপর দিয়ে খালি কানতো, হ্যাঁ, আর ঘুরতো। তো যথেষ্ট আমি চিকিৎসা করছি যে মাওলানাদের সাথে, এবং যেখানে বলছে ওইখানে গেছি, কিছুতেই সারাইতে পারি নাই। তারপর আমারে বললো একজনে, এখন আপনার রিসেন্টলি কি সমস্যা হচ্ছে? রিসেন্টলি প্রবলেম আমার সমস্যা হচ্ছে, ওই সমস্যা থেকে আমি বহু জায়গায় গেছি, কন্ট্রোল করতে পারি। কেউ বলে যে এরা বদজিন, হ্যাঁ, আপনার সংসারের মধ্যে এই জাদুঘর। কত বছর যাবো? 24 বছর যাবত এই সমস্যা চলছে। এই সমস্যা চলছে, যে যেখানে বলে। মেয়ের কাছে একটু আমি যেতে চাই, আপনি আমাকে একটু বলেন তো আপনি কি দেখেছেন বা কি জানেন? জি ভাই, আমি রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে, আপনাদের প্রোগ্রাম শোনার পর যখন ডাব্বি 4 মুভিটা দেখার জন্য, হ্যাঁ, তো ওইটা আমি দেখি, সাথে আমার ছোট ভাই ছিল। তো আমরা দুইজন দেখতেছিলাম দিনের বেলাতেই। তো একটা
পার্ট থাকে না যে পুফুরি করে, যে ওইটা টয়লেট থেকে অনেক কিছু বের করে আনা হয়, তো ওইখানে যখন আসে মানে তো আমার মা হঠাৎ ফোনে কথা বলতেছিল মনে হয় মামার সাথে, কথা বলতে বলতে মা আমার রুমে আসে, মানে কথা শেষে বসে চেয়ারে বসে, তো বসার পর মানে আমাকে বলে যে আচ্ছা এই ছবি, তার আগে আমি বলছি যে এই ছবিটা দেখবো আর কি, মাকে জানানো হয়েছে, তো পরে আমাকে বলে যে এটা কে নামাইছে, পরে আমি বলি যে আমি নামাইছি, তো ভালোই দেখতেছি, তো হঠাৎ যখন ওই যে টয়লেট থেকে অনেক কিছু বের করে আনা হয়, তো ওই মোমেন্টেই বলে যে মা মানে আক্রমণাত্মক ভাবে মানে আমার দিকে ছুটে আসে, চেয়ারে তো বসা ছিল, এক পর্যায়ে আমার হাত ধরে ফেলে যে এখন তোরে কামড়াবো, মানে এরকম ভাবে হ্যাঁ বলতে থাকে, আর তখন মানে চোখ অনেক বড় বড় হয়ে যায়। তারপরে আপনি ফার্স্ট টাইম দেখেছেন নাকি আগে এরকম অন্য কোনো প্রবলেম ছিল? মানে আব্বার কাছ থেকে শোনা বা যেরকম। আপনি নিজে কখনো দেখেন? না না, ওরকম ভাবে কখনো দেখেন। আন্টি আপনি একটু বলেন তো মানে কি সমস্যা হয় আপনার ট্রেনে? ওরা যেটা বলতেছে সেগুলো আমার কানে এসে ফিস ফিস করে কথা বলে। কি বলে আপনাকে? বলে কামড়ামু, আবার ওরা যদি দুষ্টামি করে এখন দুইটা পিডান তুমি, আচ্ছা কিছু করবো। আচ্ছা, এটা আপনার কানে কানে বলে? কানে কানে এসে বলে। আচ্ছা, এরপরে আবার শরীর ঝাঁকি দিয়ে ওঠে। আচ্ছা আচ্ছা, এই কথা বললে শরীর ঝাঁকি দিয়ে ওঠে, আর হঠাৎ করে মাথা ধরে যাইব, শুধু শুধু বিল্লাপ করে খালি চিৎকার কান্না আসে, খালি কান্না আসে। এটা কি আপনার ভেতর থেকে আসে? ভিতর থেকে আসে। এটা কি উনি করে এরকম চিৎকার কান্নাকাটি কি করে? হ্যাঁ বহুত করছে। হ্যাঁ কান্নাকাটি আসে কোনো কারণ ছাড়া এরকম। আর একটু আগে মানে এর সাথে যদি কথা একটু ব্যক্তিক্রম হয়, হ্যাঁ যে বললো যে চলো আজকে এখানে বেড়াতে যাবো, ওর মন মতো হলে যাবো না, এই যে বলছে এর মাধ্যমে করে মানে গড়টা তোল পার করে তুলে আসে, তখন ভয়ে আর ওই যে সমস্ত ভাষা বলে মাঝে মাঝে ওই ভাষা শুনলই তখন দরজা নালা সব লাগাইলাই, কারণ যদি মানুষ শুনতে পায় অশ্লীল ভাষা মানে অশ্লীল ভাষা বলে। এটা কি আপনি বুঝেন? পরবর্তী বলে এটা মনে করেন যে পৃথিবীর কোনো শব্দ না, আজগুবি কোনো শব্দ বলে? হ্যাঁ বলে বহুত। এরকম কিছু ওয়ার্ড আপনি বলেন তো যেগুলো বলে উনি আজগুবি। তো অনেক মনে রেখে, আর আমি 1 মাস ধরে আসছি বাইরে থেকে, আমি এদিকে চাই দেখি দেখি যে আমরা বাথরুমে থেকে ছায়া যায়, হ্যাঁ তখন মায়া পোলাদের ভয় পেয়ে আমি ডরে বলি। রুমের ভিতরে মাঝে মাঝে বিলাইয়ের মতো আইসা বসে থাকে, আবার দেখি না। এক সপ্তাহ বা 15 দিন নামাজ ঠিক মতো পড়ি, নামাজ পড়তে গেলে ভুলে যাই, আবার সাজদাত গেলে ভুলে যায়, নামাজ পড়তে দেয় না, সাজদায় গেলে আর উঠতে পারতো না, কিন্তু আমি সব কিছু পারি, সব জানি। এই সাজদায় বলে যে এইভাবে কি নামাজ পড়তে দেয় না। রাজা ভাইয়ের যে অনুষ্ঠান আমার মেয়ে দেখাইলো, এই যে এমন গালাগালি শুরু করছে, রাজা কি করবো সব নোট করে রাখছি, কি করবো দেখবো, তখন বলছে আমাকে 24 বছর ধরে তুমি জ্বালাইতেছ, আমি যেখানে বলি টাকা পয়সা কম ভাঙি না, কোনো মাওলা না কোনো কিছু রাখি না। এই যে এখন বলতেছে যে জামুগা, আমি জামুগা, এখন কি বলতেছে? জামুগা আমি যাবো, জামুগা এখন কি বলতেছে? জিন চলে যাবে। হ্যাঁ বলে কি দেখি না, চোখে দেখি না। আচ্ছা আমি একটু বলি, যেদিন আমার মেয়ে মেসেজটা পাঠাইলো না দেখা করার জন্য, খালি বলছে আবার মেসেজ পাইছে, চোখ গুলি কেমন করছে, এমন একটা করছে, বলছে একটা গালি দিয়ে বললো যে এখন তোদেরকে দেখাই দিব, তখন আমি চেহারা দেখা আমি একটু ইয়ে গেলাম, আর বাতি যাবো সাথে সাথে এখানে উঠে গেল, ভিডিওটা করে রাখছি যে কি বলছি, খালি আপনি খালি বলছেন সাক্ষাৎ করতে গেছে। এবং এই ভিডিওগুলো নিয়ে একটু কথা বলি, আপনি একটু ইন্টারাপ্ট করছি। প্রিয় শ্রোতা, আমরা পুরো সপ্তাহ জুড়ে আপনারা জানেন যে এই যে ভদ্রমহিলার কথা বলা হচ্ছে, ভদ্রমহিলার ভিডিও আমরা ফেসবুকে দিয়েছি, এবং সেটার রেজাল্টটা কি দাঁড়ায় সেটা নিয়ে আপনাদেরকে আমরা বলেছি অনুষ্ঠানের চলাকালীন সময় আপনাদেরকে আমরা দেখাবো। সেই ভিডিওটা আপনারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন। ভিডিওটা আমাকে এই পর্যায়ে শেষ করতে হচ্ছে, একটু ইন্টারাপ্টটা হচ্ছে এরকম যে প্রিয় শ্রোতা, আমরা শুধু এইটুকুই আপনাদেরকে দেখালাম, বাকিটুকু হচ্ছে আপনারা পেজে থাকলে দেখতে পাবেন। আমাদের পেজের ঠিকানা আমি আবারও বলছি, www.facebook.com/dorteam, DAARTEAM, DORTEAM। আগে ডর ট্যারট নামে পেজটি ছিল, এখন ডর টিম হচ্ছে আমাদের ইউআরএল, এবং আমাদের পেজটি হচ্ছে ডর। রেজা ভাই, আপনার কি বলার আছে পুরো বিষয়টা নিয়ে? প্রথম সায়েন্টিফিক ব্যাখ্যাটা শুনবো, তারপরে আমরা প্যারানর্মাল জায়গাটাতে যাব। এখন আমি কিছু ব্যাখ্যা আপনাকে বলবো, সায়েন্টিফিক কিছু কারণ বলবো, আসলে বুঝবেন কিনা যায় না, আপনি তো বুঝবেন, আপনি তো ওনার মেয়ে, বিবিএ পড়েন। ওনার যেটা হয়েছে এটাকে ডিলিউশন বলে আপু। হ্যাঁ, ডিলিউশন বুঝেন? ডিলিউশন মানে হচ্ছে আপনি যদি স্বপ্ন দেখেন, অনেক স্বপ্ন দেখবেন যে দেখি কালো কালো কি জানি আপনার গায়ে ধরতেছে, গরু আসে, সাপ, সাপ সব সময় দেখি, সাপে কিছু এসে আপনার ধরতেছে, বা স্বপ্ন অনেক উপরে তো আকাশের আগে ফালাইতো, তো এখন এটা হয় না, এখন খালি পিছনে, যেমন আমার পিছনে কেউ দাঁড়াইতে পারে না, এখনো কেউ বসলো আমার অনেক খারাপ লাগে। মানে আপনি পিছনে কেউ বসলে খারাপ লাগে? কেউ যদি পিছনে যায় এবং আমার সাথে ঝগড়া করবো, দুইটা ফিটান দিয়ে মারতুই। আপু এটাকে ডিলিউশন বলে। হ্যাঁ, এই ডিলিউশন রোগের চিকিৎসা ভালো একজন সাইকিয়াট্রিস্ট যদি দেখাইতে পারেন হয়তো ভালো হয়ে যাবে। এই ডিলিউশনের দ্বারা কিছু সিমটম আছে, সবগুলো সিমটম আপনার মধ্যে দেখা গেছে। ছায়া দৌড়াদৌড়ি করা, কিছু দেখা, আকাশ থেকে ফেলে দেওয়া, স্বপ্ন দেখা, বা আপনার মনে হয় যে আমার সাথে কিছু আছে, কানে কেউ কথা বলতেছে, এই সবগুলো এগুলো সিমটম। হ্যাঁ, কিন্তু ভালো, খুব ভালো একজন সাইকিয়াট্রিস্ট লাগবে, আর আমাদের দেশে হয়তো বা খুঁজে পাবেন।
যদি একটু খুঁজেন ভালো করে। আগে কাঁচা মাছ খাওয়াইতো, মাছ মাংস ওইগুলি স্বপ্নে। আচ্ছা, এখন আমি আপনাকে সায়েন্টিফিক ঘুম থেকে জেগে পেট বার লাগতো আর বমি ভাব হইতো। প্যারানর্মাল ব্যাখ্যা দিচ্ছি, আসলে এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। আমি আপনাকে তো দেখলাম, আপনার সাথে যেটা জিনের কথা বলতেছেন এগুলা কিন্তু আপনাদের বিয়ের পর পরে শুরু হয়েছে, এর আগে ছিল না এগুলা? জি স্যার, জি বিয়ের পর থেকে শুরু হয়েছে। আপনি 1000 বাসা পাল্টালে লাভ হবে না, উনি তো বিদেশ থাকে, মানুষের দ্বারা কিন্তু ভুল হয়, মানুষের দ্বারা ভুল হয়, ওনার দ্বারা অনেক জীবন অনেক ভুল হয়েছে, বুঝছে না? আপনি বুঝতেছেন, কারণ এই তো এগুলো বলি না, কারণ পার্সোনাল ব্যাপার না কিছু বলি না। আপনার যেগুলো আমার কাছে আসতেছে বেশি একান্তই ব্যক্তিগত। হ্যাঁ, আপনার সবাই এখানে বসা সব মানুষ, আপনার ফ্যামিলি মেম্বার না, মেয়ে বসা বউ বসা, তো দুনিয়ার সব মানুষেরই ভুল হয়। ভুল থেকে মানুষের জীবনে যে বিপর্যয় শুরু স্টার্ট হয়। কিন্তু ভুলের সাফারটা কেন ওনার ওয়াইফ? এটাই হচ্ছে কথা, কেন হবে? আপনার যে ফার্স্ট ওয়াইফটা ছিল উনি কোথায় এখন? মারা গেছে। এটা 1988-তে। উনি কিভাবে মারা গেছে? আমি তখন সৌদি আরব ছিলাম, ওনা বিজলি চমকাছিল, বিজলি চমকা নদীতে গেছিল গোসল করতে, বিজলি টিপটি বৃষ্টি হচ্ছে, ওই সময় ওইখানেই বিজলি চমকানোর পরে নদীতে পড়ে মারা গেছে। আমি যখন ওনার হাতটা দেখলাম, মানে হাতের উল্টা দিক, জ্যোতিষা যেভাবে দেখে সেভাবে না, আসলে নখের সাইডটা, ওনার মধ্যে আমি কিছু লক্ষণ পাচ্ছি, পানিতে যাওয়ার লক্ষণ। মানে আপনার প্রথম বউ যেভাবে মারা গেছে বললেন, আসলে আমি তো সবসময় আগে থেকে ব্যাখ্যা করি, আপনার কাছে আমি জিজ্ঞেস করে নিলাম। আমি ওনার মাঝখানে বিষয়গুলো দেখতে পেয়েছি, যে পানি, আকাশ, উনি আকাশ থেকে উনি দেখছে, স্বপ্ন দেখে আকাশ থেকে উনি পড়ে যাচ্ছে। এই ব্যাপারগুলা বাসাতে হয় যখন, এটা কিন্তু আসলে কিবরা ভাই আমার হাতে আউট অফ সার্কেল বলা যায় এটাকে, কারণ হচ্ছে এটা ইফরিত, মানে ইফরিতুমিনাল জিন যেটা বলা হয়। পানিতে গোসল করি, আবার নদীতে গোসল করি, রাত্রে স্বপ্নে দেখি গোসল করতেছি, এগুলো উনি দেখে, বুঝতে পারছেন? আবার কবরস্থানে যাই, কবরস্থানে দূরে থেকে ভয় ভয় লাগে, এরপরে সুরাফুরি দোয়া টোয়া যা আছে আমাদের পৃথিবীতে প্রতিটা মানুষের সাথে জিন আছে একটা করে, আপনার সাথে আছে, আমার সাথে, কিবের সাথে, আপনার মেয়ের সাথে, সবার সাথে জিন থাকে। কোন সময় এরা বিগড়ে যায়, বিগড়েই সমস্যা তৈরি করে। এবং এমন স্টোরি আছে যে পূর্বপুরুষে ধরছিল জিন, মানে মনে করেন যে 200 বছর আগে দাদাকে জিন ধরছিল ওর ফ্যামিলিকে। অনেক সময় দেখা যায় এরকম 2017 সাল এখন, বা দেখা গেছে 1800 সালে কোন পরিবারকে জিন ধরছিল, ওই জিনটা 2017 সাল পর্যন্ত ধরে আছে, বা জিনরা 1000 বছর পরে বাঁচে। অনেক সময় এরকম ঘটনা দেখা যায় যে এদের পিছ কখনো ছাড়ে না। এতে করে যেটা হয়, পারিবারিক একটা অশান্তি লেগে থাকে, কোনো কারণ ছাড়াই অশান্তি, ঝগড়াঝাটি। মানে এটা বললে চলে না। এই আসারও যখন বলছে আপনাকে আসবো, এমন এক কথা তুলে দিছে, আর এমন শুরু করছে, সব দৌড় লাগাইলেছি, আমার মেয়ে পুলে সব খেপে গেছে, আজকে তোর বাইন্দা হইলো ওইখানে পাঠাবো, টিকল দিয়ে বাইন্দা, হাত পা বাইন্দা আমি গাড়ি করে যাবো। কিন্তু আসতে আপনার এখন কেমন লাগতেছে এখানে আসছেন যে? এখন কিছু এখন একটু ভালো লাগতেছে, এখন গেছে, এখন নাই, চলে গেছে। আচ্ছা, ইনশাআল্লাহ আমি আপনাকে কিছু জিনিস দিব। ফাইন, আমরা এই জিনিসের জায়গাটা থেকে আমরা এবার বিরতিতে যাবো রেজা ভাই। এবং একটা বিষয় একটা আপনাদের বলি প্রিয় শ্রোতা, দিস ইজ 100% নন সায়েন্টিফিক, এবং বিলিভ না করাটাই বেটার। আমরা অবশ্যই ইন্সপায়ার করি আপনাদেরকে, আপনারা অবশ্যই মোর লজিক্যাল ম্যান হন, এবং অবশ্যই আমরা ইন্সপায়ার করি আপনাদেরকে, ফার্স্ট যে কোনো প্রবলেমে, শরীরের মনের যে কোনো প্রবলেমে, গো টু আ ডক্টর, বি সায়েন্টিফিক ম্যান। আর আমাদের এই বিষয়টা সম্পূর্ণরূপেই অবৈজ্ঞানিক, এটা কখনো কখনো অনেক বেশি তর্কের জায়গা রাখে, বিতর্কের জায়গা রাখে, সেই জায়গার প্রতি আমাদের অবশ্যই রেসপেক্ট আছে, এবং আমরা অবশ্যই ইন্সপায়ার করি না, আমাদের কথাতে আপনার বিশ্বাস করতে হবে, বিষয়টা এরকম। ওকে, থ্যাংক ইউ আপনাদের এখানে আসার জন্য। ওকে প্রিয় শ্রোতা, যেটা বলছিলাম যে আমরা আরেকটি কন্টেন্টে চলে যাব। আমরা আজকে আগাগোড়া পুরো মেইল বিষয়গুলো নিয়ে থাকবো, এবং একই সাথে আপনাদেরকে বলছি যে আমরা পেজে ভিডিও দিয়ে দিয়েছি, এবং যেই গেস্টরা এখানে ছিল তাদের একটা পারিবারিক ভিডিও। আপনারা সায়েন্সকে বিলিভ করুন এবং বিজ্ঞানের কাছাকাছি থাকুন, প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে বিলিভ করে ব্যক্তি জীবনে এমন পর্যায়ে যাওয়াটা কোনোভাবেই উচিত হবে না যে জীবনে হাত থেকে একটা কলম পড়ে গেল ওটাও কেউ প্যারানর্মাল মনে হয়। যারা প্যারানর্মাল বিলিভ করেন তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে রেজা ভাই, এটা প্যারানর্মাল সমস্যা। যে কোনো কিছু ঘটলেই, যেমন আমাদের কাছে অনেক গেস্ট আসে, এটা অন এয়ার হয় না, তারা অনেক সময় বলে যে আমার বাসায় কাপড় রাখছি আলনাতে, আর দেখি আলনাতে সকালে কাপড়টা নাই, এটা অবশ্যই জিনের কাজ। দেখা গেছে পরে খোঁজ খবর নিয়ে তার ওয়াইফ এটা রাখছে কোথাও। রাইট, তো কোনো কিছু ঘটলে এটা প্যারানর্মাল মনে করাটা আসলে বোকামি। রাইট। আচ্ছা, মেইল পড়ি। সাদিকুর রহমান লিখেছেন আমাদেরকে, 5 দিন আগে মেইলটা আমি পেয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনারা ভালো আছেন। ভাই, আমার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। ভাই, আমার সমস্যাটা বলবো। তিনি আমার বন্ধুর বাবা, ওরা 3 বোন, তাদের কোনো ভাই নেই, এবং তাদের বাবাকে নিয়ে অনেক সমস্যাতে আছে। তাদের আর্থিক অবস্থাও ভালো না, এছাড়া তাদের কোনো আপন ভাই নেই যে তাদের উপকার করবে। ওদের পক্ষে আমি আপনাদের কাছে মিনতি করছি তাদের সমস্যাটার সমাধান দেবার জন্য। আমি ঠিক বুঝলাম না, যার সমস্যা তার কোনো খবর নাই, আপনি কেন মিনতি করছেন? শুধু একটা না, অনেকগুলো মেইল করেছেন, অনেকগুলো, যে কারণে আমি পড়তে
মানে বাধ্য হলাম, আমি আপনাকে বলবো যে তাদেরকে বলুন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, এবং সেটাই বরং ভালো হবে। শরীফ লিখেছে, ভাইয়া আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি ছোট থেকে দেখে আসছি আমার ফ্যামিলির উপর কারা যেন কালো জাদু করে আসছে, এবং অনেকবার তা তোলা হয়েছিল। আর মানে একবার করা হয়েছে, আবার করা হয়েছে, বারবার করা হয়েছে। আমি নিজেই অনেকবার হুজুরের কাছে গিয়েছিলাম এবং 2বার জিনের সাথে দেখা করেছিলাম। সবাই বলতো যে তারা এই কারা যেন এই কালো জাদু করেছে, তারা আমাদের খারাপ চায়। বিশেষ করে কালো জাদু করতো আমার বাবা মার উপর, এবং কেউ যদি আমাদের কোনোভাবে হেল্প করতে চায় তারাও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের জায়গায় আমাদের মামা বাড়ি করতে চেয়েছিল, এরপর থেকে মামার বিজনেস খুব খারাপ, আর অলরেডি মামার বাড়ির 1 কোটি টাকা খরচ হয়ে গেছে, কিন্তু কাজ শেষ হয়নি এবং কোনো কাজও করতেও পারছে না। আর যেদিন আমার বাবা এই বাড়িটা হুজুরদের দিয়ে বন্ধ করিয়েছে, সেদিন সে রাতে মারা গেছে। এখন জানি না কি কারণে মারা গেছেন। ওনার বাবা, বাড়িটা বন্ধ করা হয়েছিল এবং সে রাতে সে মারা যায়। আর ভাই, আমি কিছু করতে চাইলে সেটা সফল হতে পারি না। এখন ভাই, আপনি কি একটু বলবেন বর্তমানে আমার ফ্যামিলির উপর কোনো প্রকার কালো জাদু করা আছে কিনা, এবং ওই বাড়ির উপর কোনো কিছু করা আছে কিনা? আমি আমার ফ্যামিলি এবং আমার মামার ছবি দিচ্ছি, আর ছবিগুলো একটু আগের ছবি। ভাই, দয়া করে একটু জানাবেন, সলিউশনটা দিবেন, যদি আপনার উসিলায় ভালো হয়। আল্লাহ আপনার ভালো করুক। আমি কথাগুলো বুঝিয়ে বলতে পারি। আপনি কি ছবিগুলো দেখতে চান? ছবি একটু দেখানো। আচ্ছা, ছবিগুলো হবে না, হাতের জায়গা দেখতে হবে। হাতের ছবি না, ওটা বোধহয় দিয়েছি, আমি ডাউনলোড করছি। কিন্তু এর আগে আপনাকে আমি কথা বলতে চাচ্ছি, আমি এটাই আপনাকে ফ্লোর দিচ্ছিলাম। অনেকে আমাদের কাছে মেইল আছে, আপনার কাছে তো অসংখ্য হাজার এই ব্ল্যাক ম্যাজিকের আক্রান্ত যারা আছেন এবং আমাদের সাথে দেখা করতে চাচ্ছেন, যোগাযোগ করতে চাচ্ছেন, কিন্তু পারতেছেন না। এরকম অনেক আছে কিভাবে যে যোগাযোগ করতে চাচ্ছে কিন্তু পারতেছে না। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমি, যে কিভাবে বুঝবেন যে আপনাদের বাসায় বা আপনার উপর বা আপনার বাসার কোনো মেম্বারের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কিন্তু আপনি যে লক্ষণগুলো বলতেছেন সেটা তো অন্য কারণে হতে পারে, অনেক সায়েন্টিফিক রিজন থাকতে পারে। যেহেতু ব্যাপারটা ব্ল্যাক ম্যাজিকের সাথে সায়েন্সের কোনো তো সেক্ষেত্রে আমি বরং আপনাকে রিকোয়েস্ট করবো না বলার জন্য, কারণ আপনি হয়তো বললেন, দেখা গেল হয়তো কোনো কারণে ওটা সম্পূর্ণরূপে সায়েন্টিফিক, সে লোকটা মনে করার চেষ্টা করলো এটা ব্ল্যাক। না, আমাদের শো তো সায়েন্টিফিক না, কি আমাদের শোটা পুরোটাই অবৈজ্ঞানিক শো, মানে ভৌতিক শো বলবো। কিন্তু আমরা সায়েন্সের কাছে থাকার চেষ্টা করি, কারণ কেন বলছি, আমাদের অবশ্যই ইম্প্যাক্টেড দিতে হবে। আর আপনি যেটা বলবেন, হাজার হাজার লাখ লাখ মানুষ বিশ্বাস করার জন্য এক পায়ে খাড়া হয়ে আছে। আমি শুধু তাদের যে উদ্দেশ্যে বলবো, আমি অলরেডি কিন্তু এই লক্ষণগুলো আগে বলছি। কেন বলতেছি, কারণ যারা মনে করতেছে ডাক্তার, কবিরাজ, হুজুর সব দেখাই ফেলছে, তারপরেও সলিউশন হচ্ছে না, তখন সে কি করবে? তখন তো সে নিরুপায়। রাইট, এটার জন্য সে আমাদের কাছে আসুক, আমরা তাকে পার্সন টু পার্সন কথা বলি। পারতেছে না, অনিয়ারে 2জন গেস্ট আমরা নিচ্ছি, কিন্তু দেখা যায় 20,000 গেস্ট আসার চেষ্টা করতেছে, আমরা নিচ্ছি মাত্র 2জনকে। না, এখানে আমাদের কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে ভাই, কারণ আপনি যদি 20,000 উপকার করতে গিয়ে যদি 5জন লোক ক্ষতিগ্রস্ত হয়, 20,000 লোকজন কেউ আমাদেরকে থ্যাঙ্কস দিবে না। ওই 5জন লোক যে ইস্যুটা তৈরি করবে সেটা আমাদের অনুষ্ঠানের জন্য ক্ষতি করে, এটা তো আপনি নিশ্চয়ই মনে করেন। এবং যেটা আমরা আমাদের পেজ থেকে মাঝে মাঝে এই রিয়াকশনটা পাই, দেখবেন যে কোনো একটা সোশ্যাল ইস্যু নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা সবার ভালোর জন্য কোনো একটা কথা বলি, দেখবেন 10জন লোক সেটার অন্যভাবে ব্যঙ্গ করে, এবং ওই 10জন লোকের পাশাপাশি আরো লোকজন দাঁড়িয়ে যান। এবং এটা হয়তো আমাদের একটা ট্রেন্ডই, এটা শুধুমাত্র আমাদের পেজে তা না, বিভিন্ন সোশ্যাল সাইটে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। তো সেই জায়গা থেকে আপনাকে আমি অনুরোধ করছি, তারপরেও এটা আপনার সিদ্ধান্ত, কারণ আমি চাচ্ছি না, যেহেতু এটা কোনো বিজ্ঞান ভিত্তিক বিষয় না, আপনি হয়তো বলে দিলে হয়তো কোনো একটা বাচ্চার হাতে ওটা এরকম দেখার পরে বাবা মা টেনশন করবে। এখন মনে করেন আমরা যখন গেস্টটা আসতেছে, আমরা গেস্টদেরকে বলতেছি, সায়েন্টিফিক ব্যাখ্যা দিচ্ছি, পরে আবার জিনের ব্যাখ্যাও দিচ্ছি, মাঝখানে কথা বলি, তারপর আমি এই ব্ল্যাক ম্যাজিকের লক্ষণগুলো বলার চেষ্টা করবো। আমাকে অনেকে অনেক কিছু ভাবা শুরু করছে ইদানিং, যেটা আমি না, যেটা আমার জন্য রিস্কি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি খুবই সাধারণ একজন মানুষ। বাবা ভাবে, অনেকে বাবা ভাবে, কবিরাজ ভাবে, এগুলো ভাবে। আমি আসলে এগুলো না, আমি খুবই সাধারণ একটা মানুষ। আমি এই যে কথাগুলো বলে ফেলি বা অনেক কিছু বলে ফেলি, মিলে যায়, এর কারণ হচ্ছে আমার অভিজ্ঞতা। এবং আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু পড়াশোনা করি, নিউমোলজি নিয়ে পড়াশোনা করছি, কসমিক নিয়ে পড়াশোনা করছি, অনেক ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি। কিন্তু এমন না যে আমি পড়াশোনা করে কোনো ডিগ্রি অর্জন করছি। আপনারা দয়া করে আমাকে কেউ সাধারণ মানুষের উপরের লেভেলের ভাববেন না, আমাকে ভাববেন আপনাদের মতো আমি একজন খুবই সাধারণ একজন মানুষ, তাহলে আমি খুশি হব। বিষয়টা আসলে এরকমই। এবং আপনি ব্ল্যাক ম্যাজিকের সাইনের জায়গাতে আমি ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকের প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে শিরক করা। শিরক বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে আল্লাহ তো বলে দিয়েছে তার সমকক্ষ কাউকে ভাবা বা তার জায়গাটায় অন্য কাউকে ঔষধ দেয়া, সেটা হচ্ছে শিরক। তো ব্ল্যাক ম্যাজিক মানে হচ্ছে প্রথম পূর্ব শর্ত হচ্ছে শয়তানের কাছে তার মাথা নত করা, এবং শয়তানের কাছে মাথা নত করার পরে শয়তানকে একটা সিস্টেমের মধ্য দিয়ে তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সে হাসিল করে। সেই সিস্টেমের মধ্যে অনেক সময় দেখা যায় কেউ হয়তো প্রাণী বলি দেয়, এবং বলি দেওয়াটার এখানে স্পষ্ট হয়ে বলা হচ্ছে, তুমি যদি আল্লাহর নাম নিয়ে না বলি দাও তাহলে এটা ধরে নেওয়া হচ্ছে হারাম। যে ব্ল্যাক ম্যাজিকটা যিনি করছেন
করছেন তিনি খুব নিশ্চিন্ত ভাবেই শয়তানের প্রতি ওয়ার্শিপ দেখাচ্ছেন, জেনে শুনে এটা করতেছে। তার মানে এর কোনো মাপ নাই, কোনো মাপ আল্লাহ অনন্তকাল সে জ্বলবে আগুন। এবং আল্লাহ বলছেন যে পুরা দুনিয়ার সমস্ত, আপনি যদি ধর্ম মানেন আর কি, ধর্মীয় বিশ্বাস থেকে বলতেছে, আমি যে কথাগুলো বলতেছি সেগুলো নিয়ে আপনার ব্যক্তিগত বিলিভের জায়গা সব ধর্মের তো এটা হচ্ছে যে যদি আপনি এটা মানেন তাহলে উনি বলা আছে যে সব গুনাহ মাফ করে দিব, কিন্তু কখনো এই গুনাহ মাফ করব না, শিরকের ব্যাপারে বলা হচ্ছে। আর যে ব্যক্তিটা ব্ল্যাক ম্যাজিকের সহায়তা নেন তার ব্যাপারে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে যে একজন মানুষ এই কাজটা করতেছে এবং তার কাছ থেকে আপনি সুযোগ নিচ্ছেন, তার মানে পরোক্ষভাবে আপনি এই কাজটা করতেছেন। সুতরাং ব্ল্যাক ম্যাজিকের সুযোগ নিয়ে গার্লফ্রেন্ড চলে গেছে বলে গার্লফ্রেন্ডকে নিয়ে আসে অন্য সংসারে ঝামেলা তৈরি করা, কিংবা কারো সম্পদ লুণ্ঠন করা, এই যে বিষয়গুলো আপনি করতেছেন, আপনি কিন্তু নিজের যে কত বড় ক্ষতি করতেছেন এটা আপনি নিজেও একবার চিন্তা করে দেখেন। এবং এটাতেই বরং আমরা মানুষকে কিন্তু বাস্তবে পড়ে। হ্যাঁ, অবশ্যই পড়ে। হ্যাঁ, এফেক্ট অবশ্যই নিজের উপর এসে পড়বে, ফ্যামিলির উপর, বাচ্চা কাচ্চার উপর এসে পড়ে। আমার নিজের চোখে দেখার অনেক ঘটনা আছে। এবং ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট কিন্তু বাঁচার উপায়ও আছে, অনেক ধরনের উপায় আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন আর কি। এখন এখানে দুইটা ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হচ্ছে, অনেক ওলামারা বলছেন যে ব্ল্যাক ম্যাজিক দিয়ে ব্ল্যাক ম্যাজিক ভাঙা যাবে, মানে শেষ করা যাবে, মাইনাসে প্লাস যেটাকে বলে। হ্যাঁ, আবার অনেকে বলছে যে না, কোনোভাবেই ব্ল্যাক ম্যাজিক দিয়ে ব্ল্যাক ম্যাজিক শেষ করা যাবে না, এটাকে কোরআনের আয়াত দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, ভিন্ন মত আছে। এখন আমার কথা হচ্ছে, আমি দুজনের পক্ষে, মানে আমি কোনো এখানে ইখতিলাফে যাব না আর কি। তো যারা হিন্দু খ্রিস্টান তারা কি করবে? তারা তো কোরআনের আয়াত দিয়ে করতে রাজি হবে না, যেমন তারা তো আবার ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেবে। কিন্তু ওই হিসাবটা তো অন্যরকম। যারা অন্য ধর্মের তাদেরকে তো ধরেন আপনি আপনার ধর্মে এনে হিসাবও করতে পারবেন না। কিন্তু আমার কাছে তো আসে, সবাই আসে ভাই আমার কাছে। আপনার কিন্তু হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনার কাছে যারা আসবে তাদেরকে আপনি কি সমাধান দিবেন? আমি আল্লাহ কোথায় করতে বলি, সব ধর্মই সুন্দর আমার কাছে, কিন্তু আমার জন্য দ্বীন ইসলাম, মানে ইসলাম সবচেয়ে বড় ধর্ম। আমি এইভাবেই চিকিৎসা করি। এইখানে আরেকটা বিষয় একটু যোগ করতে হয়। আমরা যে ধর্মের ব্যাপারটা বলছি, তাহলে বিজ্ঞান কি বলছে? এখানে একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। আমরা বলি এটা অবৈজ্ঞানিক শো, কিন্তু আমরা বিজ্ঞানকে নিয়ে আসি এই কারণে আমাদের কোয়ারির জায়গাটা থেকে, এবং সেটাও যে মানে আপনাদেরকে বিশ্বাস করাতে হবে ব্যাপারটা এরকম না। যেমন ধরেন, আমি সেদিন দেখতেছিলাম ইউটিউবে এরকম একটা ভিডিও, মানে ব্ল্যাক ম্যাজিক কিভাবে করা হয় সেটার উপরে ছোট্ট একটা ভিডিও আমি দেখলাম। ওখানে একটা এরকম মাটির টোপলার মতো একটা জিনিস পাওয়া গেছে, নর্দমা থেকে বা কোথাও থেকে তুলেছে, এবং ওখানে যেগুলো দেয়া হয়েছে বা যা করেছে, একজন মুসলমান হিসেবে ওইটা উচ্চারণ করা আমার মুখ থেকে আমার জন্য দৃষ্টতা, আমি ওটা উচ্চারণ করতে চাই না। কিছু জিনিস আমি শুধু একটু বলতে চাই। সেটা হচ্ছে ধরেন একটা মুরগির মাথা ওখানে দেখলাম যে কাটা অবস্থায় আছে, তার মানে ওই যে যেটা বললাম যে ওটা করেছে, সাথে কিছু পিন, সাথে কিছু এবং ওই প্রত্যেকটা জিনিসই আবার কিছু ট্রায়াঙ্গল করে, যেটা যে আমরা বলি যে ডেভিল ইলুমিনেটি, হ্যাঁ ইলুমিনেটি ট্রায়াঙ্গল, বা ওই ট্রায়াঙ্গল গুলো করে ওই জিনিসগুলো এখানে সাজানো হয়েছে। কিন্তু কিশোর ভাই, আমার দেখা, আমি যে আমার এক্সপিরিয়েন্স লাইফে দেখলাম, পৃথিবীতে বহু মানুষ অসংখ্য মানুষ কোটিপতি হয়ে গেছে এইসব করে, ব্ল্যাক ম্যাজিক করে। এবং আমাকে অনেক ইনবক্স পাঠায়, ভাই আমি মরলে মরছি, ভাই আমি বাঁচলে বাঁচছি, মরলে মরছি, আপনি আমাকে ব্ল্যাক ম্যাজিক করে হলেও আমার টাকা এনে দেন। তখন আমি উত্তর দিই যে আমি কোনোদিন আমার জীবনে ব্ল্যাক ম্যাজিক করবো না, আমি এই ধরনের লোক না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমাদের তর্ক বিতর্কটা অন্যদিকে চলে যাচ্ছে, আমরা আবারও মেইলের জায়গাতে আসবো। তবে আপনাদেরকে একটা কথা সবসময় বলবো যে এমন কিছু করবেন না যাতে করে আপনার একুলুকুল দুকুল। আমি কিছু কথা বলবো, আমরা বিরতির পর ফিরে এসে বিরতির পর ফিরে এসে শুনবো। আমরা মাত্র 4 মিনিটের বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। ডর মানে ভয়, ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy. ডর। 4 মিনিট পর প্রিয় শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট, এবং আমাদের সঙ্গে রয়েছেন রেজা ভাই। আপনারা শুনছেন এই অনুষ্ঠানটি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ওকে, রেজা ভাই, আপনি যেটা বলতে চেয়েছিলেন আপনার স্টোরি। বা আমার সাথে আসলে কি বলবো, মানে মানুষ ভাবতেছে যে আমি হয়তো বা এগুলা মানে জিনদের আমাকে দেখলে পালায় যায়, ভাগে। আসলে ব্যাপারগুলো এরকম না। আমি চেষ্টা করি মানুষকে যতটুকু পারি হেল্প করার। আমার সাথেও কিছু ঘটনা ঘটে, ইদানিং কালকে স্বপ্ন দেখা স্টার্ট করছি। তো সাধারণত আমি স্বপ্ন কাউকে বলি না, কিন্তু এখন আমি বলবো, সবকিছু মানুষকে বলবো, আমার সাথে যা ঘটে বা আমার সাথে কি হচ্ছে। আমরা লাইভে গেলে আমার সাথে কি হয়, যেটা ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু আমার সাথে ঘটে গেছে অলরেডি, আমার পিছনে কিছু হয়ে গেছে। আমি কিন্তু চুপ থাকি, কিছু বলি না, কারণ আপনি হয়তো বুঝবেন, আপনি যখন মানে একটা পর্যায়ে চলে যাবেন। আমি যখন মানুষকে হেল্প করতেছি, হেল্প করা মানে জিনদেরকে ভাগাচ্ছি বা চেষ্টা, আমি আসলে বলবো না ভাগাচ্ছি, আমি চেষ্টা করতেছি, চেষ্টা। হয়তো জিনরাও আমার পিছনে লাগবে, এটা খুবই স্বাভাবিক, এটা বুঝতেছেন আপনি। ওরা ভাববে যে আমি তাদের শত্রু। আমার যেটা হয়, আমার বাসায় কিছু লকার আছে যেটাতে আমি টাকা পয়সা রাখি, টুকটাক লকার, পাসওয়ার্ড দিয়ে লকার রাখা। ওটাকে বেড়ে যাচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে, আমার সাথে কয়েকটা ঘটনা ঘটতেছে ইদানিং কাল ধরে। ওকে,
আমার বাসায় কেউ নাই, সবাই একদম পুরো বাসা খালি মনে করেন, কেউই নেই। এখন আমি একটা জিনিস লকারে রাখবো, লুকাবো, চাবি লুকাবো। চাবিটা আমার এখন বাইরে চলে যাবো, চাবিটা লকারে থাকলে সেফ থাকবে। চাবিটা যখন রাখতে গেলাম সেখানে একটা বিশেষ মানুষ আছে, আমার প্রিয় একজন মানুষ, ওর নামটা মনে করলে লকারটা দরজা খুলতেছে না। মানে চাবিটা আমি লুকাচ্ছি তার উদ্দেশ্যে, যাতে সে না দেখে চাবিটা কোথায় রাখছে। তখন কোনোভাবেই খুলে না লকার। আমি আবার চাবিটা রেখে দিচ্ছি খোলামেলা পরিবেশ। আপনি তো তালা খোলার ওস্তাদ, গত সপ্তাহে আমাকে তালা খোলাই দেখাই দিলেন। ওইটা পাসওয়ার্ড সিস্টেম, মানে কম্পিউটার সিস্টেম। ওটা যত বড় বৈজ্ঞানিক পারবে না আর কি, মানে ওইটা পাসওয়ার্ড, মানে আমি জানি পাসওয়ার্ডটা কত, খুলে না। এই একই ঘটনা তখনই ঘটে যখন আমি তার নামটাই মনে মনে নিই। ওকে, হয়তো বা তার সাথে যে জিনটা আছে, দুনিয়ার সবার সাথে জিন আছে, ওই জিনটা কোনো কারণে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ফেলেছে আমার মনে হয় পার্সোনালি। এছাড়া আমি রাত্রেবেলা 2টা-3টার সময় আয়না দেখি, বাথরুমে ঢোকার পর আমি নিজেও আয়না কম দেখি রাত্রেবেলা, জানি আয়নার মাধ্যমে অনেক কিছু প্রবেশ করে। তা আমি সবসময় এমন না 24 ঘন্টা অজু থাকা সম্ভব না যে আমি সারাদিন অজু করে থাকবো, তাদের পসিবল হয় না, আসলে অজু ভাঙে। মাঝে মধ্যে আমি নিজেকে দেখি একদম কালো কুচকুচে, মানে আয়নার মধ্যে। আমি কিন্তু বাথরুমে যখন ঢুকে রাত্রেবেলা লাইট অন করি না আর কি, কারণ ঘুমের মাঝখান থেকে উঠছি, হয়তো ওয়াশরুমে গেছি, লাইটটা অফ থাকে, কিন্তু দেখা যায় দিন রাতের আলো তো দেখা যায় সবই। দেখতেছি আমার মধ্যে চোখগুলো লাল, মানে আমি আমাকে দেখতেছি এজ এ ডেভিল মাঝে মধ্যে। মানে আমি একদম আয়নার যে মানুষটা সেটা কিন্তু আমি না, আমি তাকে চিনতেছি না। সেটা একটা কালো একজন মানুষ। মনে করেন যে মানুষ যদি খুব কষ্টে থাকে, দুঃখে থাকে, যেমন চেহারা হবে, কালো হয়ে যাবে, মাথায় চুল থাকবে না, ধ্বংস হয়ে যাবে, এরকম লাগতো। আবার মাঝে মধ্যে দেখি আমি দেখতেছি আমাকে দাঁড়িয়ে আছে, আমার সাথে দাঁড়িয়ে। ভাই আপনার কি ভাবির সাথে খুব ঝগড়া চলতেছে? না না, মধ্যে আবার মানে আমরা রেজা ভাইয়ের কত রকমের ক্যারেক্টার পাবো, মানে দার্শনিক রেজা ভাইকে আমরা পাচ্ছি আজকে এখানে। মাঝে মধ্যে আয়নাতে দেখি আমার নিজেকে যে দাঁড়িয়ে আছে, আমার সুন্দর সাদা দাড়ি, ফর্সা সাদা ধবধব হয়ে গেছে। আবার যখন আমি বিছানায় শুয়ে যাই, যখন বিছানায় শুইলাম ওই মুহূর্তে মনে হয় আমি তো বাথরুমে যাই নেই, আমি কি স্বপ্ন দেখলাম নাকি আসলে সায়েন্সের ব্যাখ্যা আছে, আপনি চাইলে আমি আপনাকে সায়েন্সের ব্যাখ্যা জানি, কিন্তু তখন আমার পা ভিজা থাকে, হাত ভিজা থাকে, মানে আসলে আমি বাথরুমে গেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে না বাথরুমে গেছিলাম। এখন আমি যতটুকু বুঝি কি ভাই, যে এই ধরনের যারা কাজ করে, যারা মানে ভণ্ডামি করে, তার ব্যাপার ভিন্ন। যারা এই ধরনের কাজ রিয়েলি করে, যারা স্টাডি করে এগুলো নিয়ে, আমার দেখা, আমার পড়াশোনার জগতে আমি বলবো এদের 99% লোক কিন্তু পাগল হয়ে গেছে একটা টাইমে। আমার মধ্যে যে লক্ষণগুলো এখন দেখা যাচ্ছে, মানে এই ধরনের প্যারানর্মাল বিষয়গুলো স্টাডি করে, এটা আমি অনেক সময়, এটা আমার কাছে কেন জানি মনে হয়, যদিও এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা জানি না, কিন্তু আমি রিসেন্টলি যে স্টাডিগুলো করতেছি আমার কাছে সত্যি মানে রিয়েল ওয়ার্ল্ডটাকে না অনেক বেশি অবাস্তব মনে হয়, রিয়েলটাকে ইলিউশন মনে হয়। এই যে ইলিউশনের কথা বলে কি ভাই, একটা মানুষ চাইলে ইলিউশনকে রিয়েল লাইফে আনতে পারে, এনিথিং, যে কোনো জিনিসকে আনতে পারে ইলিউশনকে, পৃথিবীর যে কোনো জিনিসকে, যে কোনো মানুষ ইলিউশনকে রিয়েল লাইফে নিয়ে আসতে পারে। কিভাবে সম্ভব? আপনি যে কোনো একটা পার্টিকেল নাম বলেন যেটা ম্যান মেড, যে কোনো একটা পার্টিকেল, এনিথিং, যে কোনো একটা জিনিসের নাম, মানুষের তৈরি, মানুষের তৈরি। ওকে, বলবো আপনাকে এনিথিং, পৃথিবীর যে কোনো জিনিস। ওকে, দেখছেন মোবাইল যখন আপনি যখন ছোট ছিলেন, স্কুলে পড়তেন, জীবনে জানতেন মোবাইল নামে কোন যন্ত্র আসবে না? সেটা তো তখন ছিল না। তো যাদের মাথায় সেন্সটা আসছে যে একটা যন্ত্র তৈরি করা যায়, তখন টেলিফোন ছিল, ওই সময় টেলিফোন ছিল, তো যে ফ্যাক্স ছিল, তারপরে ওখানে পেজার ছিল, এক সময় টেলিফোন যখন ছিল, তখন টেলিফোনটা আমাদের জন্য বিশাল কিছু, মানে পাশের বাড়ি থেকে লোক আসতো ফোন ধরতে। মোবাইলটা যার মাথায় আসছে ওইটা ছিল তার ইলিউশন, যে স্বপ্ন যে একটা ডিভাইস আমি তৈরি করব যেটা দিয়ে কল করা যাবে কোন ধরনের তার ছাড়া, তার স্বপ্ন ছিল সেটা। তো বিজ্ঞানের হাইপোথিসিস বলে এটাকে। হ্যাঁ, না, এটা ইলিউশন থেকে রিয়েলিটি, তখন সেটাকে রিয়েল লাইফে নিয়ে আসছে, আমরা যেটা পাচ্ছি লাইট, পৃথিবীর এভরিথিং, কাগজ, দুনিয়াতে আমাদের আশপাশে যা আছে সবই একসময় ইলিউশন ছিল। চিন্তা করা যায়, ইলিউশন মানে হচ্ছে অবাস্তব চিন্তা, অকল্পনীয় ছিল। হ্যাঁ, এটা আমি ওটা কি তারা রিয়েল লাইফে নিয়ে আসছে, এটা তো সায়েন্স। আমি প্যারানর্মাল বলতেছি, আমি সায়েন্স বলতেছি, মানে সায়েন্স আবার প্যারানর্মালও। ওই মুহূর্তে লোকটাকে মানুষ পাগল বলবে, ওই মুহূর্তে পাগল, ওরে বলবো তুমি তো পাগল, তুমি কি বলতেছো, মোবাইল আবার কি জিনিস। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার লাইফ থেকে এক্সাম্পলটা দিই। আপনি যেটা বললেন সেটা হচ্ছে টেলিভিশন নিয়ে অনেক দিন আগে, মানে তখন সাদা কালো যুগের টেলিভিশন, এবং একটা গ্রামে একটা টেলিভিশন থাকতো, এরকম ছিল, এবং পুরো গ্রামের লোক ওই শুক্রবার দিন মুভি দেখার জন্য রেডি হয়ে থাকতো। ওই সময় পত্রিকায় একটা নিউজ পড়লাম এরকম, টেলিভিশন আসতেছে, জাপানে এরকম একটা টেলিভিশন আবিষ্কার করা হয়েছে যে আপনার দেয়ালে টেলিভিশনটা ছবির মতো ঝুলবে, এবং ওটাতে একটা ছবি থাকবে, ওটাই আসলে টেলিভিশন, পরবর্তীতে ওটাকে আপনি টেলিভিশন হিসেবে দেখতে পারবেন। এখন কি ওইটা বাস্তব হয়নি? বাস্তব মানে হচ্ছে আরো বেশি আপডেট হয়ে গেছে। এবং আমাদের মূল বিষয় যেটা, এটাকে জানি না, এটা বিজ্ঞানের কিট বলে ট্রান্সফরমেশন, লাইক আপনাকে যন্ত্রের মাধ্যমে ট্রান্সফর্ম করে দেওয়া যাবে। আমরা যে বিমানে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, ব্যাপারটা এরকম না,
আপনাকে ট্রান্সফার করে, আপনি যন্ত্রের মধ্যে ঢুকবেন, আপনাকে ট্রান্সফার করে আমেরিকায় পাঠিয়ে দেওয়া যাবে, আবার আমেরিকা থেকে ট্রান্সফার করে আপনাকে এখানে নিয়ে যাবে। মজার রহস্য আমি ভেদ করি কিবরিয়া ভাই, একটা ইন্টারেস্টিং রহস্য ভেদ করি, যেটা মানুষ শুনলে আজকে অবাক হবে খুব বেশি। এই যে আমরা বলি আবিষ্কার, বিজ্ঞান, আবিজাবি, বিজ্ঞান কে আবিষ্কার করছে? কি মানে কি আবিষ্কার করছে? মানুষ? না না না, বিজ্ঞান কি আবিষ্কার করছে? এই যে বলতেছেন মোবাইল টোবাইল, আবিজাবি, টিভি, ফ্রিজ, গাড়ি ঘোড়া, এগুলো তো আবিষ্কার না, এগুলো খুঁজে বের করেছে। পৃথিবীরই পার্টিকেল থেকে সে তৈরি করে, সে কিন্তু অলৌকিক ভাবে কিছু নিয়ে আসে নাই বাইরে থেকে, সে দুনিয়ার জিনিসপত্রকে সে একত্রীভূত করছে, করার পরে সেটা তৈরি হয়েছে গাড়ি, তৈরি হয়েছে মোবাইল, তৈরি হয়েছে কম্পিউটার। এর মানে কি? পৃথিবীতেই ছিল সেগুলো আগে থেকে, কেউ একত্র করতে পারে নাই, তারা একত্র করতে পারছে, এরা বুদ্ধিমান। না, আপনি যেটা বলছেন সেটা অবশ্যই ঠিক, কজ সবকিছুই ছিল, আমরা শুধু আমাদের প্রয়োজন মাফিক একত্রীভূত করা হয়েছে। মানে ব্যাপারটা যদি এরকম হয় যে সমুদ্র তটে কিছু বালি, কিছু নুড়ি পড়ে আছে, কিছু মুক্ত পড়ে আছে, কিছু ধূলিকণা পড়ে আছে, তুমি কোনটা নিবা, কিভাবে মিক্স করে নিবা, সেটা তোমার। সমুদ্রের তীরে 100টা মুক্তা পড়ে আছে, আপনাকে আইনে মালা বানাই ফেললেন, বললেন যে মালাটা পৃথিবীতে ছিল না, মালাটা আবিষ্কার করলাম। সে করছে কি, এটাকে মালা, মুক্তাটা ছিল, সুতাটাও ছিল, সব সরঞ্জাম ছিল, আপনি শুধু ফর্মটা চেঞ্জ করছেন, ওটার গেটআপটা চেঞ্জ করে ফেলছে, করে একটা নতুন নাম দিয়ে দিছে। মেন হচ্ছে নামটা, নাম। এই যে আমরা চিকনগুনিয়া রোগ বলি, এখন অনেকেরই হচ্ছে, সবাই সাবধানে থাকবেন, ঢাকা শহরে বেশি হচ্ছে। চিকনগুনিয়া আগেও ছিল, হয়তো আমরা আবিষ্কার করতে পারি। 60 বছর আগে ছিল চিকনগুনিয়া, 60 বছর আগে ছিল, তখন কেউ জানতো না, এখন নাম বাই করছে চিকনগুনিয়া। মানে এই কথাগুলো আমরা কেন বলতেছি? এই কথাগুলো আমরা এই কারণেই বলতেছি, এভরিথিং এক্সিস্টেড, এবং এই যে বিষয়গুলো এক্সিস্ট করে না, সেগুলোকে অবিশ্বাস করাটাও খুব কঠিন। এখন আমি যদি এক্সাম্পল দেখি একটা জিনিসের, মানে এই প্যারানর্মাল জগৎ থেকে এক্সাম্পল দেই, যে আমি একটা কথা বলছিলাম, ব্যাপারটা যে পৃথিবীর যে অবস্থানটা কতটুকু দুনিয়াতে, গ্যালাক্সির সামনে পৃথিবী কিছুই না। মানে আমাদের যে জগৎটা সৌরজগৎ, আমি ভাবলাম জিনরা প্রথম আকাশ পর্যন্ত যেতে পারে, জিনরা ফার্স্ট আকাশ, জিনদের গতি খুব বেশি, মানুষের চেয়ে বেশি, অনেক বেশি গতি, কিন্তু অদৃশ্য। তো জিনরা হাতে এক দৌড় দিয়ে চলে যেতে পারে মঙ্গল গ্রহে অথবা চাঁদে। তো গ্যালাক্সি যে ব্যাপারটা আমি বলি, এই যে সৌরজগৎটা, পৃথিবী থেকে চাঁদের একটা ডিস্টেন্স, চাঁদ থেকে সূর্যের ডিস্টেন্স, মঙ্গল গ্রহের ডিস্টেন্স পৃথিবী থেকে। তো আমি যদি ধরি সৌরজগৎ, পুরা সৌরজগতের এই পার থেকে সেই পারের ডিস্টেন্স হচ্ছে 150 লক্ষ আলোকবর্ষ। হ্যাঁ, মানে যদি আমি আলোর গতিতে যাই, আলোর গতি স্পিডে আমি চলে যাই, তাহলে সৌরজগতের এই পার থেকে ওই পার যেতে আমার সময় লাগবে 150 লক্ষ বছর। মানে আলোর গতিতে গেলে, যেটা ইম্পসিবল যাওয়া, সময় 150 লক্ষ আলোকবর্ষ, মানে আলোর গতিতে যেতে হইলে। এর মানে আমরা কি বুঝি, এরকম বিলিয়নস অফ বিলিয়ন সৌরজগৎ আছে, মানে গ্যালাক্সিতে। তো এটাও কিন্তু স্পষ্ট হয় যে পৃথিবী ছাড়াও অন্য পৃথিবী হয়তো থাকতে পারে, যেখানে আমরা এলিয়নের বসবাস চিন্তা করি, তারা কারা। এবং যে মানে যখন শুনতাম যে যদি পুণ্য করি তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে যেই জায়গাটা দিবে বা যে জান্নাতটা দিবে, এটা পৃথিবীর চেয়েও শত শত গুণ বড়। তখন এই ক্ষুদ্র মনে চিন্তা কিভাবে সম্ভব, কজ পৃথিবীর বাইরে যে এত বড় একটা জগৎ আছে, আইডিয়াই ছিল না, পৃথিবী সবকিছু হবে। এক্স্যাক্টলি। এবং পৃথিবীর দরকারটাকে, আপনি শহরের বাইরে যান না, আপনি ঢাকা শহরের বাইরে গেলেই আপনার কাছে পুরো জীবনটা অন্যরকম লাগবে। সুতরাং আর পৃথিবী একটা পুরো মহাজাগতিক অংশের একটা ধূলিকণাও না, ধূলিকণারও কোটি কোটি ভাগের এক ভাগ না। হ্যাঁ, তো সুতরাং সেই জায়গাটা থেকে, আমাদের চিন্তা ভাবনার জায়গাটা থেকে বিশ্বাস অবিশ্বাসের জায়গায় খুব স্ট্রিক্ট সিদ্ধান্ত নেওয়া এটা খুব কঠিন। তবে আমরা জানার জন্য সব বিষয় জানবো। আমি বলবো কি ভাই, না, আপনি একটা জিনিস একটা চিন্তা করে দেখেন, এই যে আমরা কি ছোটবেলায় চিন্তা করতে পারতাম যে আমরা ছোটবেলায় যে বই পড়তাম, সেই বইয়ে কি আমরা চিন্তা করতাম যে যে কার্টুনটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমার হাতের উপর এসে নাচানাচি করবে, সেটা আমি দেখতে পাবো? এখন কিন্তু আমরা রিসেন্টলি সেটা দেখতে পাই। ওকে, এই কথাটা এই কারণেই বলছি যে রেজা ভাই খুব রিসেন্টলি এরকম একটা বই বাজারে নিয়ে এসছে। অনেকে ভাবতে পারে আমরা বিজ্ঞাপন করে ফেললাম, বাট ইটস ট্রু, বিজ্ঞাপনই করছি আসলে, কিন্তু বিজ্ঞাপনটা খুব প্রয়োজনীয় সবার জন্যই। ছোট বাচ্চাদের জন্য আপনারা যদি বইটা কালেক্ট করতে চান তাহলে রেজা ভাইয়ের মুখ থেকে শুনে নেন। ইতিমধ্যে আমার মনে হয় অনেকে জেনেও গিয়েছে। আচ্ছা, বেচা বিক্রি কেমন বইটা? আমাদের হিউজ বিক্রি, হিউজ আমাদের মানে কয়েক হাজার পিস সেল হয়েছে এক সপ্তাহের মধ্যে। আচ্ছা, আসলে কেন সেল হচ্ছে সেটা আসলে কিছু আছে যে আমার জন্য মানুষ কিনতেছে রেজা ভাইয়ের বই দেখে, আর আমি বলবো তা না, বাচ্চারা ইন্টারেক্টিভ লার্নিং পাচ্ছে, লাইভ দেখতেছে, একটা অ্যানিমেলকে দেখতেছে, সেটা কেমন দেখতে, কেমন সে কত স্পিডে দৌড়াচ্ছে, সে কি খাচ্ছে, তার টোটাল ব্যাপারটা সে 4D আকারে দেখতে পাচ্ছে। এটা বলবো না, আমি বলবো যে বাংলাদেশের কোনো বই এখন এটা হয় নাই, একটা বইয়ে বোধহয় ইংলিশ মিডিয়াম হয়নি, বাংলা হয়েছে, একটা অন্যরকম। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হচ্ছে, ধরেন সে পড়ছে সিতে ক্যাট এবং সে দেখতে পাচ্ছে সামনে ক্যাটটা নাচানাচি,
সরাসরি, এবং হাতে নিয়ে এসে চেষ্টাও করছে। এইটা খুব ইন্টারেস্টিং। বইটার মূল্যটাও খুব ইন্টারেস্টিং, মাত্র 199 টাকা। এবং বইটা আপনারা রকমারি.com থেকে পাবেন। আপনারা যদি রকমারি.com এ অর্ডার করেন, রকমারি.com এর নাম্বারটা আমি বলে দিচ্ছি 16297। আমি আবারও বলি 16297, এটা হচ্ছে রকমারি.com এর নাম্বার। আপনারা ওখানে ফোন করে বললেই হবে রাব্বি রেজার। আসলে তো ওনার নাম রাব্বি রেজা না, এটা আমরা কিন্তু ভুল করে উচ্চারণ করি। অনেকেই দেখলেন ফেসবুকে অনেকেই এটা নিয়ে আমাকে গালমন্দ করেছে, রাদবি, RADBI, রাদবি। সো ইটস বেটার রাদবি না করে রেজা ভাই, এটা ইজ ইজি। আর অনেকে আসলে যার নামের উচ্চারণটা কঠিন একটু, রাদবি, অনেকে রাব্বি বলে। রাব্বি বলার আসলে গুণ, রাব্বি মানে হচ্ছে আমার প্রভু। মানে মানুষ মারা যাওয়ার পরে কবরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তখন ওই মুমিন বান্দা উত্তর দিবে রাব্বি আল্লাহ, মানে আমার প্রভু আল্লাহ। ওই জন্য রাব্বি নামটা রাখা উচিত না। অনেকে ফজলে রাব্বি রাখে, প্রভু হচ্ছে আল্লাহ, এইভাবে বলে আমার প্রভু মানে রাব্বি। এই জন্য আমার নাম রাব্বি না, রাদবি। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে 16297 এই নাম্বারে আপনারা ফোন দেবেন। ফোন দিয়ে বলবেন যে রেজা ভাইয়ের লাইভ বুক, এবং আপনার ঠিকানায় পৌঁছে যাবে বইটা। আর এছাড়াও আপনারা বেশ কয়েকটা জায়গা থেকে কালেক্ট করতে পারেন। সকাতে আসতে পারেন, ফার্ম গেটের সকাতে। এটা হচ্ছে ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে। এখানে আমাদের বইয়ের প্রকাশক বসেন, তো ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর। এছাড়া আপনারা কালেক্ট করতে পারেন নীলক্ষেত থেকে, আরো বোধহয় কয়েকটা জায়গা, আপনি একটু বলেন। বিভিন্ন জায়গায় আছে, হ্যাঁ, চিটাগাঙ্গের বাতিঘর থেকেও আপনারা বইটা কালেক্ট করতে পারেন। ওকে, আমরা এই জায়গাটা একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, এবং অনুষ্ঠানের শেষ ভাগে আমরা একটু পরেই ফিরে আসবো, মাত্র 5 মিনিটের ব্রেক। ডর মানে ভয়, ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy. ডর। 5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্টে। আমি কিবরিয়া আছি আপনাদের সঙ্গে, এবং রেজা ভাইও আছে। আচ্ছা, বেশ কয়েকটা মেইল পরে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। একজন তিনি লিখেছেন হচ্ছে, আসসালামু আলাইকুম, আমার নামটা প্লিজ রেডিওতে প্রকাশ করবেন না। বাড়ি ঠাকুরগাঁও জেলার, এবং আমি কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, বা কম্পিউটার ট্রেডে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ওকে কিবরিয়া ভাই, আমি গত 2 দিন আগে একটি স্বপ্ন দেখি যে আমি আমার বন্ধুর সাথে একটি বিশাল বড় বাজারে কিছু কেনাকাটা করতে যাই, এবং স্বপ্ন দেখি যে কোথা থেকে হঠাৎ করে একটা গুলি আমার বুকে এসে লাগলো, মারা যাচ্ছি, কলমাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেজা ভাই, যদি আমার এই ছোট্ট মেইলটা আপনার চোখে পড়ে তাহলে প্লিজ জানাবেন। স্বপ্নের ভালো সমাধান দিচ্ছি আমি, এটা খুব ভালো সমাধান আমার কাছে আছে কি ভাই। না, এটা সিচুয়েশনালি আমাদের চোখে এটা চিন্তা হচ্ছিল বলে এই জিনিসটা আমি খুব হাসপাইছি। আপনি বেশি না, আমরা তো কখনো টাকা পয়সা নেই না, কিন্তু এই ক্ষেত্রে আমরা টাকা কিছু নিব আপনার কাছ থেকে। আপনাকে আমাদের কিভাবে টাকা পাঠিয়ে দেবেন, আপনাকে বুলেট প্রুফ জ্যাকেট পাঠিয়ে দেবেন, ওটা পরে ঘুমাবেন, স্বপ্ন আর দেখবেন। স্বপ্ন যদি গুলিও করে, মানে ঘুমের সময় বুলেট প্রুফ জ্যাকেটটা পরে ঘুমাবে ইনশাআল্লাহ স্বপ্নের দ্বারা। এটা কি শুধু ঘুমের সময় করবে, নাকি যেখানে যাবে, যেখানে যে মুহূর্তে? পাঁচ জীবনে হুমকি আছে তার, যেহেতু সে গুলি খেয়ে ফেলছে, তো রিস্ক একটা। ওকে, বুলেট প্রুফ জ্যাকেটের জন্য আপনার পয়সা পাঠিয়ে দেন, আপনার বুলেট প্রুফ জ্যাকেট আপনার ফ্যামিলিতে চলে যাবে। ফাইন। আরো বেশ কিছু টেক্সট এসছে। মাহবুব নামের একজন লিখেছেন যে ঘটনা শুনেছিলাম আমার স্যারের কাছ থেকে। স্যারের চাচা যখন মারা যায় তখন তাকে কবর দেওয়া হয়, মারা গেলে তো কবরই দেওয়া হবে। পরদিন দেখা গেল তার লাশ কবরের পাশে। তখন তার ভাইরা চিন্তা করলো যে কোনো মানুষ মনে হয় লাশ উঠিয়ে রেখেছে, তারপর আবার তাকে কবর দেওয়া হয়। সকালবেলা আবার দেখা গেল লাশ কবরের পাশে। তাই ওই ব্যক্তির ভাইরা চিন্তা করলো রাতে কবর পাহারা দেবে। তাতে সবাই কবরের পাশে গেল। রাত 2টোয় তারা আকাশ থেকে সাদা কি জানি আসছে, আস্তে আস্তে ছোট ছোট বাচ্চা কবরের পাশে এসে বসলো এবং কবর খোঁড়া শুরু করলো। তারা ভাইরা বললো ওই ধর, ওই বাচ্চাগুলো ভয় জড়ো হতে শুরু করলো, তাদের দিকে আসতে থাকলো। ওই ভয় তারা পালিয়ে এলো। সকালবেলা দেখলো লাশ কবরের পাশে। ঘটনাটা আছে, আমাকে ফোন দেন। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা যারা আমাদেরকে লিখে পাঠান তারা আমাদেরকে কিছুটা বিব্রত করেন এই কারণে, যেগুলো অন্যান্য রেডিওতে অনেক সময় অন্য রেডিওতে প্রচার হয়েছে, সেগুলো শুনে তিনি আমাদের কাছে এই জিনিসগুলো লিখে পাঠিয়েছেন। রেজা ভাই, আপনিও বোধহয় শুনেছেন। এবং প্রথম এগুলো খুবই হাস্যকর কথাবার্তা, নিজের চাচার নামে চালিয়ে দিয়েছে মানুষ। দেখেন এই যে মানুষের ইমানি শক্তি কোথায় যাচ্ছে, এটাই বিভিন্ন রেডিওতে এটাই হচ্ছে, মানে বিভিন্ন স্টোরি গল্পগুলো। এবং আমি যেটা দেখলাম বিভিন্ন রেডিওতে যেটা করে, বাংলাদেশের বা ইন্ডিয়ার কোনো গল্প তারা নেয় না, তারা গল্প নেয় মিশরের ভাষাটাকে ট্রান্সলেট করে বাংলাতে করে। সৌদি আরবের, মানে প্রতিটা দেশে কিন্তু রাইটার আছে যারা গhost স্টোরি লেখে, ভূতের গল্প লেখে। ওইসব দেশ থেকে তারা গল্প কালেক্ট করে সে নিজের মতো চালায় দেয় বিভিন্ন রেডিওতে, আমি শুনছি আর কি। তো এগুলো নিয়ে কথা বলতে চাই না, মানে ব্যাপারগুলো হাস্যকর আর কি। মানে গল্প যারা শুনবেন তারা মিলিয়ে দেখবেন যে কতটুকু লজিক্যাল ব্যাপারটা। এক্স্যাক্টলি। সো এই ধরনের গল্প আমাদেরকে লিখবেন না। ওকে ভাই, এটা খুব ইন্টারেস্টিং একটা মেইল, আমি একটু পড়তে চাই। আলী রায়হান
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রেজা ভাই এবং কিবরিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। গত 3 মাস যাবত ইমেইল করেই যাচ্ছি, কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে আমার ইমেইল পড়ার সময় হয়নি আপনাদের। প্রথমে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার ইমেইলটি সম্পূর্ণভাবে পড়ার জন্য। আমি একান্তভাবে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি যে এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা সম্পূর্ণ আমার পারিবারিক ঘটনা। আমার পরিবার ঢাকায় থাকতো। আমার বাবার কাছে আমার মা ভাই, আমি ছিলাম তাদের আদরের স্বর্গ। তো 3 বছর আগে বাবা কোনো কারণে গ্রামের বাড়িতে যান এবং সেখানে তিনি বেশ কিছুদিন থাকার পর একটা বিয়ে করেন। আমার চাচা চাচিরা আমাদের হিংসা করতেন, এমনকি তারা বাবার বিয়েতে উপস্থিত ছিলেন। আর একটা কথা জানিয়ে দিই যে বাবার কাছে মোটামুটি কিছু টাকা ছিল এবং তা তারা জানতো। বাবা যে মহিলাটাকে বিয়ে করেছেন সেই মহিলাটি একসময় আমার আপন চাচাকে বিয়ে করতে চেয়েছিলেন। বিয়ের পর বাবা যদি আমাদের সাথে কথাবার্তা বা যোগাযোগ করতো তাহলে ভালোই হতো। বিয়ের পর তিনি যোগাযোগ তো করেন না, বরং আমরা যদি যোগাযোগ করার চেষ্টা করি তাহলে তিনি আমাদের এড়িয়ে যান, এমনকি কথাও বলতে চান না। অনেকের পরামর্শ মতে আমি আমাদের এলাকার কয়েকজন কবিরাজের সঙ্গে দেখা করলে তারা সবাই আমাকে বলেন যে বাবাকে শক্তিশালী তাবিজ করা হয়েছে যাতে বাবা আর কখনো আমাদের কাছে ফিরে আসতে না পারে। আমি কবিরাজদের কথা মতো অনেক টাকা খরচ করেছি, এমনকি গভীর রাতে কবরের মধ্যে একাই গিয়ে তাবিজ পুঁতে রেখে এসেছি শুধুমাত্র বাবাকে ফিরে পাওয়ার জন্য। কবিরাজ যখন যা বলেছে আমি তাই করেছি, তবু কোনো লাভ হয়নি। আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ। আমার মা আমার বাবার জন্য দিনরাত কান্নাকাটি করে। এখন চোখের জল ছাড়া আমাদের পেটের ভাত হজম হয় না। আমি কোনো সমাধান না পেয়ে শেষ ভরসা মনে করি তেজা ভাই আমি আপনাকে মেইল করলাম। ছোট ভাই হিসেবে আপনার কাছে একটাই আবদার যে আপনার একটু সাহায্য পেলে আমার বাবা আমাদের কাছে ফিরে আসতে পারে। আমি আপনি লাইভে কোনো সমাধান দিতে না পারলেও আলাদাভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এতটুকু আশা করছি। উনি ছবি টবি সহ বিষয়গুলো পাঠিয়ে দিয়েছেন। আমি এই বিষয়টাকে কিভাবে বলবেন, এটা আমার খুব 3টা বিষয় আছে এখানে, 3টা বিষয় আছে। একটা হচ্ছে সামাজিকতার জায়গা থেকে, আরেকটা বিষয় হচ্ছে যে উনি যে কবিরাজের কাছে গেছেন, এই 2টা বিষয়। আরেকটা হচ্ছে সমাধানের বিষয়। সমাধানের বিষয় আমি পরে আসবো, আগে 2টো বিষয় নিয়ে আপনার যদি কিছু বলার থাকে, পারিবারিক এবং কবিরাজি। এখানে আমি বলবো যে এটা পুরোপুরি ওনার মন মানসিকতার ব্যাপার। হয়তো নিজের স্ব ইচ্ছাই এটা করা হয়েছে। অনেকে কবিরাজ বলতে পারে ব্ল্যাক ম্যাজিক করছে বা এগুলা করছে, গুফরি কালাম করছে, পুরোপুরি তার মনস্তাত্ত্বিক ব্যাপার। হয়তো বা সে তার কোনো কারণে সামাজিকভাবে সে হ্যাপি ছিল না, খুশি ছিল না, এই জন্য সে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। খুবই সিম্পল একটা জিনিস। এটাকে নিয়ে বড় করে দেখার বা অলৌকিক ভাবে দেখার কোনো কারণ এরকম ঘটনা অহরহ ঘটতেছে, প্রতিদিন বাংলাদেশে এভরিডে ঘটতেছে। এই যে বিষয়গুলো নিয়ে যে উনি কবিরাজের কাছে গেছেন, শুধু কবিরাজ না, আমাদের কাছে এই ধরনের পারিবারিক বিষয় নিয়ে অনেকে আসেন। এটা একটা আমি বলবো কিভাবে এগুলো এদেরকে দিয়েই কিন্তু এরা ব্যবসা করতেছে, ভালো বিজনেস করতেছে। তো সবার ব্যবসাটা হচ্ছে যে হাতুড়ি ডাক্তার তার ব্যবসা হচ্ছে, যে মনে করেন MBBS তারও হচ্ছে, আর যে সবচেয়ে বড় ডাক্তার তারও ব্যবসা হচ্ছে। মানে সব লেভেলের লোকে খাচ্ছে সবার কাছ থেকে। তাই আমি বলবো যে কোনো কিছুতে যাওয়ার আগে, কোনো কিছুতে টাকা পয়সা খরচ করার আগে যাচাই করেন, নিজের বিবেকটা তো খাটানো উচিত। যাচাই করেন যে মানুষ তো এখন এতটা বোকা না, অনেক মানুষ তো দিন দিন শিক্ষিত, শিক্ষার হার বাড়তেছে দিন দিন। তো যেটাই করবেন চিন্তা ভাবনা করে সুস্থ মস্তিষ্কে করেন, এটাই বলবো। কি বলবে আর তো সমাধান তো আমাদের এগুলো বিষয়ে আমরা কোনো সমাধানই করি না। সমাধান ব্যাপার যদি আমি বলি, প্যারানর্মাল দিক দিয়ে যদি বলি, তাহলে লোকটাকে দেখতে হবে, আমাকে কথা বলতে হবে, দেখতে হবে যেখানে ঘটনাটা ঘটতেছে। এখন আমি কখনো না দেখে বলবো না যে আসলে কিছুই হয় নাই তার। আমি যে কথাগুলো বললাম সেটা আমি একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিলাম। আচ্ছা, এখন যেগুলো বলতেছি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে ওনাকে দেখতে হবে, দেখার পরে আমি তখন সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে আসলে ওনার সাথে কোনো ঘটনা ঘটতেছে কিনা, বা আসলে কি হয়েছে, এখানে কোনো মানে ব্যাড কোনো ইফেক্ট আছে কিনা, খারাপ কোনো কিছুর প্রভাব আছে কিনা। এছাড়া তো বলা সম্ভব না। ওনার ছবিটা দেখলে হয়তো কিছুটা আইডিয়া করতে পারতাম, যেহেতু সময় স্বল্পতা আজকে আমাদের। আমি এটা অফ এয়ার দেখে নিব। ওকে, আরেকটি মেইল, গ্যাংস্টার GM ভাই আদাব। আমি ডরের একজন নিয়মিত শ্রোতা। আমার নাম গৌতম ঘোষ। আমি আসলে শ্রদ্ধেয় রাতবীর রেজা ভাইয়ের শরণাপন্ন হতে চাচ্ছি, কিন্তু কোনোভাবেই ওনার সঙ্গে আমার কথা বলার উপায় পাচ্ছি না। আমি ডর পেজে এমনকি রেজা ভাইয়ের FB-ID-তে কয়েকবার মেসেজ দিয়েছি। দুর্ভাগ্যজনক আমার মেসেজগুলো আপনারা পড়তে পারছেন না। মূল কথায় আসি। কিবরিয়া ভাই, আমার বাবা মারা যায় 5 বছর হয়ে গেল। পরিবারের বড় ছেলে বলে আমাকে টাকা উপার্জনে নামতে হয়। আমি পড়ালেখার পাশাপাশি কঠোর পরিশ্রম করছি। আমার ঘটনার শুরু আজ থেকে 3 বছর আগে। আমি এবং আমার এক বন্ধু একটা জাদুমন্ত্র বই কিনি। বলে রাখা ভালো, আমরা বইটা দুজনে শেয়ার করে কিনি। বইটা কেনার পর বইয়ের কিছু মন্ত্রতন্ত্র আমি মুখস্থ করে ফেলি, কিন্তু পরে বুঝতে পারি আমি যেভাবে এগুলো করছি পুরোটাই ভুল ছিল। আসলে ভেতরের পাতায় কিছু নির্দেশনা ছিল যা আমি করিনি।
ওকে, একটা সময় আমি একদিন কাজ শেষে বাসায় ফিরছিলাম, রাত তখন 11:30। বলে রাখি আমার বাসায় ঢুকতে হাতের ডান দিকে একটা বড়ই গাছ আছে। এই গাছে অনেকেই নাকি প্যারানর্মাল কিছু দেখেছে এরকম। ওকে, আমি বড়ই গাছের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি হঠাৎ ফিল করি আমার পাশে কেউ হাঁটছে এবং আমাকে বলছে, দেখ ভালো হয়ে যা করছিস ভালো হবে না, তোর কিতাবটা তুই যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। আমি একটা ভীতু টাইপের ছেলে, আর লোক মুখে ওই বড়ই গাছের কথা শুনে আমার বড়ই গাছের নিচ দিয়ে চলাফেরা করতে একটু ভয় করে। আর সেরাতে এই ঘটনা ঘটার পর আমি পরদিন বিকেলে আমার বন্ধুকে বলে বইটা ওকে দিয়ে দিই। আমি এই ঘটনাটা ভয় কাউকে বলিনি, বাসায় আম্মু জানলে আমার সমস্যা হবে, তাই আমি মাঝে মাঝে রাতে ভয়ানক দুঃস্বপ্ন দেখি, কিন্তু কোনো স্বপ্ন আমার মনেই থাকে না। বইটা কিনে ওই মন্ত্রতন্ত্র মুখস্থ করার পর থেকে আমার পরিবারের অনেক আর্থিক ক্ষতি হয়। বর্তমানে 2 বছর ধরে কোনো কাজ করতে পারছি না, পরিবারের আমি একমাত্র উপার্জনকারী, এবং আমি এটাও জানি যে ওই বইটার আমার আজকের এই অবস্থার জন্য দায়ী। শ্রদ্ধেয় রেজা ভাই, উপায় বা কিছু এখানে অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আমরা জানি। ব্যাপার আছে ভাই, দুইটা ব্যাপার। একটা হচ্ছে পুরো গল্পটা মিথ্যা। আচ্ছা, সে আপনি মনে করছেন? না, দুইটা কথা বলবো আর কি। একটা হচ্ছে পুরোটা মিথ্যা সে, আর সেকেন্ড কথা হচ্ছে সত্য। এই দুইটাই, মানে হয় সে পুরো মিথ্যা বলছে অথবা সে সত্য বলছে, এর মাঝখানে কিছু নাই। যদি মিথ্যা থাকে তাহলে কথাই নাই, কোনো কথাই বলার নাই। আর যদি সত্য হয়ে থাকে সেক্ষেত্রে এটার ব্যাখ্যা এরকম সাইন্টিফিক করে ব্যাখ্যা নেই। আসলে সে বই কিনা করতেছে, এর একটা ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, তার মনের মধ্যে ভয় ঢুকেছে, বড়ই গাছ নিয়ে কিছু একটা হয়েছে। হ্যাঁ, বড়ই গাছ নিয়ে অনেকবার বলছি কথা। আর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মন্ত্রতন্ত্র আছে, কুফরি আকিদা, শিরকি আকিদা, সেগুলা পড়লে বাসার আশপাশের যে এরিয়াতে যে জিনরা থাকে বা খারাপ আত্মারা থাকে, শয়তানকে ডাকলে তো শয়তান আসবেই কাছে। শয়তান যেটা থাকে, মানে এই প্রেতাত্মা আমরা বলি, প্রেতাত্মা বা খারাপ আত্মা, এসবই কিন্তু জিনের রূপ। ওদের উপরে এফেক্টটা পড়ে। যখন আপনি মন্ত্রতন্ত্র পড়বেন ওদেরকে আনার জন্য, ডাকার জন্য, বেশিরভাগ মানুষ যেটা করে জিনকে আনার চেষ্টা করে, যেটা আনার যে আমলগুলো আসলে এরকম না, মন্ত্রতন্ত্র না, এটা ভিন্ন আমল আছে। তো এটাই চেষ্টা করা হয়। তখন এই বাসার কাছাকাছি যেসব গাছপালা জিনটা থাকে ওদের উপরে এফেক্টটা হয়, মানে ওদেরকে তখন চুম্বকের মতো টানে। এই জন্যই ওকে যে জিনটা বলছে যে তুই বইটা দেখিয়া এই সে, তাহলে হয়তো বা ওই জিনের উপরে এফেক্টটা পড়ছিল, যে যার উপরে ওর জিনটা যেটা হয় মন্ত্রতন্ত্র পড়লে শরীরে ব্যথা করে, জ্বালাপোড়া করে, এবং তাদের চুম্বকের মতো, ম্যাগনেটের মতো মানে নিয়ে আসার চেষ্টা করে বইয়ের কাছে। মানে এই মন্ত্রের যে মন্ত্র রিডিং করতেছে তার কাছে আসার চেষ্টা, মানে জিন তখন চলে আসে, মানে সে চাক বা না চাক সে চলে আসে। হ্যাঁ, হয়তো বা সেই কারণে জিন তাকে বলছিল যে তুই এটা ব্যাক করে দিয়ে আয়, নাহলে তোর ক্ষতি হবে। কারণ জিনরা তো কিছুটা হলেও বুঝে, মানুষকে ভয় ওরা দেখায়। এই হচ্ছে এটা ব্যাখ্যা, কিছু না। এবং এটা থেকে সমাধানের উপায় হচ্ছে, কিছু উপায় আছে। মানে সে যেটা ভুল করে ফেলছে, তন্ত্রমন্ত্র করে ফেলছে বা যেটা করে ফেলছে, এটার এফেক্ট হয়তো বা এখনো আছে তার মধ্যে, সেটার জন্য তার সাথে আমাকে বসতে হবে কিভাবে। কারণ তার সবচেয়ে বড় সমস্যা, যেহেতু কথা শুনলাম, তার নাম শুনলাম, তার পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে। এটা করা যাবে না, পড়াশোনার যে ইচ্ছাটা ওটা নষ্ট হয়ে গেছে, ওটাকে ব্যাক আনতে হবে। এটা আমি একটা কথা শুধু বললাম। ওকে প্রিয় শ্রোতা, আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই আমাদের ডরের স্পেশাল সেগমেন্ট। আপনাদেরকে বারবারই বলছি এবং ইতিমধ্যে আপনারা পেজের কল্যাণে জেনে গিয়েছেন, সেটা হচ্ছে ডরের পরিবর্তন হবে 150তম পর্ব থেকে। একটু অন্যরকম না, পুরোপুরি অন্যরকম, এবং সে অন্যরকম বিষয়ের জন্য অনেকে অপেক্ষা করে আছেন। আর একটু ধৈর্য ধরুন, আমরা কাজ করছি, নিশ্চয়ই জানতে পারবেন। তো আজকের মতো শেষ করছি। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায় আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। আরেকটা বিষয় একটু বলতে চাই সবাইকে, সবাই লাইভের জন্য অনেক অপেক্ষা করেন এবং লাইভ না দেখতে পেয়ে অনেকেই অনেক বেশি কষ্ট পেয়েছেন এবং ত্যক্ত বিরক্ত হয়েছেন। এই বিষয়টা নিয়ে বোধহয় আমরা একটা সিদ্ধান্তে মোটামুটি ভাবে পৌঁছেছিলাম, সেটা হচ্ছে রমজানে লাইভ করাটা থেকে আমরা একটু বিরত থাকতে চেয়েছিলাম, এবং এটা একটা সুচিন্তিত মতামতই ছিল। তারপরও আপনারা যেহেতু এই বিষয়টা নিয়ে আমাদেরকে অনেক বেশি চাচ্ছেন, আমরা চেষ্টা করবো রমজানের শেষের দিকে নিয়ে আসার জন্য। যদি না হয় তাহলে রমজানের পর থেকে আমরা নিয়মিত লাইভ করবো। আর যদি আপনারা ইনসিস্ট করেন সেক্ষেত্রে আমরা কালকে টারট কার্ড পড়তে হয়, ঠিক আছে, জাস্ট কোশ্চেন আনসার, বিস্তারিত কিছুই না। এবং একটা কথা বলে যে আপনাদেরকে লিসেনার যারা আছেন, টারট কার্ডের কোনো পাওয়ার নাই, এটা কিছুই না, জাস্ট এটা এন্টারটেইনমেন্ট হিসেবে আপনি নেবেন, এর বাইরে কিছুই না। জাস্ট টিভিতে যেমন দেখেন জি বাংলা, স্টার জলসা, এই যে ভূতের সিনেমা, ওই যে একটা মহিলা সাপ হয়ে গেল, সাপ হয়ে কামড় দিল, ঠিক এরকম, মানে পুরাটাই অবৈজ্ঞানিক, কাল্পনিক, জাস্ট ওইভাবেই এটাকে গ্রহণ করতে হবে, এর বেশি কিছু না। শেষ করছি আজকের মতো, ভালো থাকুন সবাই, শুভরাত্রি। ডর মানে ভয়। This track is downloaded from sauravbd.com. গ্রহণ করতে হবে, এর বেশি কিছু না। শেষ করছি আজকের মতো, ভালো থাকুন সবাই, শুভরাত্রি। ডর মানে ভয়। This track is downloaded from sauravbd.com. Downloaded from sauravbd.com. From sauravbd.com. Holding on to you.